আচ্ছা, আমরা যদি লাস্ট ক্লাস নিয়ে একটু আলোচনা করি বা একটু যদি সামারি দেই, তো এটার ক্ষেত্রে আমরা সিআরও বলতে কি বুঝেছিলাম। সিআরওর ফুল মিনিং হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন। এবং এই কনভার্সন রেট অর্থাৎ যে আমাদের সিআরও আছে, এর কাজ হচ্ছে কি, যে আমাদের ক্লায়েন্টের যে বিজনেস আছে বা আমাদের নিজেরও বিজনেস হতে পারে, তো এই বিজনেসের আমরা মার্কেটিং করতেছি, আমাদের ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানে, সবকিছুই করতেছি, তারপর সেল আসতেছে না। তো এই যে সেল আসে না, এই সেলের যে কিভাবে নিয়ে আসতে হয়, এই সেলটা কিভাবে নিয়ে আসবেন, কোথায় প্রবলেম, কি প্রবলেম গুলো ফিক্স করতে হবে, অর্থাৎ এক কথাই হচ্ছে আমাদের ক্লায়েন্টের সেল কেন আসে না সেই প্রবলেমটা ফাইন্ড আউট করে এবং তার সেল জেনারেট করে দেওয়ার যে প্রক্রিয়াটা, যেন তার সেল বেশি আসে, সেটাই হচ্ছে আমাদের সিআরওর কাজ। এটা ছিল আমাদের ছোট্ট করে যদি সামারি বলি, আর এটা তো আমি ডিসকাশন করেছি আপনাদের। এরপরে যদি আমি নেক্সট স্লাইডটাতে যাই, এখানে আছে কি কানেক্ট উইথ কাস্টমার, অর্থাৎ এখানে কি বোঝানো হয়েছে, আমাদের যদি আমরা সেল বাড়াইতে চাই, সেল বাড়াইতে হলে আমাদের কাস্টমারদের সাথে কি থাকতে হবে, কানেক্ট থাকতে হবে, কাস্টমারদের সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে, তাদের সাথে আমাদের ভালো বিহেভিয়ার করতে হবে, ঠিক আছে। এবং আমাদের ব্র্যান্ড সম্পর্কে তাদের কাছে কি প্রচার করতে হবে, হয়তো বা সেটা কোনো অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে হোক বা এটা কোনো তার অফারের মাধ্যমে হোক, যে কোনো ভাবে আমাদের ব্র্যান্ড সম্পর্কে তাদের সাথে কি ভালো একটা ধারণা দিতে হবে। এবং কি আমাদের কাস্টমারের বিহেভিয়ার গুলো জানতে হবে, সেটা আমরা কিভাবে জানবো, আমরা যে অ্যানালিটিক্স এর ট্র্যাকিং গুলো করব সেখান থেকে সেই বিহেভিয়ার গুলো আমরা জানবো, এবং সেই বিহেভিয়ার গুলো কি এখানে আমরা বিভিন্ন টেস্টিং এর মাধ্যমে ট্র্যাক করব। তো এই হলো আমাদের যে কাস্টমারের সাথে কিভাবে আমরা কানেক্ট থাকবো সেই বিষয়টা আমরা এখান থেকে একটু ডিসকাশন করার চেষ্টা করলাম। এরপর কি বাইং এবং সেলিং প্রসেস, বাইং প্রসেস আর সেলিং প্রসেস কিন্তু দুইটাই ভিন্ন, ঠিক আছে। এখানে দেওয়া আছে কি রিভার্স অফ দিস, অর্থাৎ কি বাইং প্রসেসটা হচ্ছে কি, যে আমার যদি কোনো কিছু একটা কিনতে প্রয়োজন হয়, তাহলে সেটা আমি কি অনুভব করি যে আমার কিছু একটা কিনতে হবে। এর আগে আমি ফাইন্ড আউট করি যে আমার কোনো একটা জিনিসের প্রবলেম, তো সেটার কারণে আমার একটা চাহিদা হয় কি যে আমার নতুন কোনো কিছু একটা কিনতে হবে। তারপরে ওইটার উপরে আমরা কি করি, গুগলে সার্চ করি বা ইউটিউবে সার্চ করি বা যে কোনো জায়গা থেকে যে জিনিসটা আমরা কিনতে চাই, সেটা আমরা বিভিন্ন ভ্যারিয়েশনের জিনিসটা দেখি যে এটার মডেল কেমন হবে, এটার ব্র্যান্ড কেমন হবে, বা এটার কালার কিরকম হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা যাচাই বাছাই করি। যাচাই বাছাই করার পরে তারপরে আমরা কি করি, সেটা আমাদের যে অফলাইন দোকান আছে বা স্টোর আছে বা অনলাইন থেকেই আমরা সেটা পারচেস করে ফেলি। আর সেলিং প্রসিডিউরটা কি, সেলিং প্রসিডিউরটা হচ্ছে যে কি, যখন একটা কাস্টমার আসবে, সেই কাস্টমারের আগে জানতে হবে যে সেই কাস্টমারের চাহিদাটা কি, বা তার কোনো পছন্দের কোনো মডেল আছে কিনা, বা তারপর বাজেট কিরকম, এই বিষয়টা জানতে হবে। জানার পরে ওই রকম রেঞ্জের তাকে একটা আমাদের কি প্রোডাক্টটা তাকে প্রোভাইড করতে হবে কাস্টমারের কাছে। তারপরে তার যে প্রশ্নগুলো থাকবে বা তার যে রিকোয়ারমেন্ট যদি সে তার কিছু থাকে, সেগুলো আমাদের কি করতে হবে, তাদের অ্যান্সার গুলো দিতে হবে। যে ল্যাপটপের ক্ষেত্রেই যদি আমি উদাহরণটা দিই, তাহলে বলেছিলাম যে সে একটা ল্যাপটপ কিনতে চায়, সে আমাদের কি কি কোশ্চেন করতে পারে, সেই কোশ্চেন গুলোর আমাদের মোকাবেলা করতে হবে। কিরকম কোশ্চেন করতে পারে, যে আমার ল্যাপটপ চার্জ যাবে কতক্ষণ, তারপর এটার সাউন্ড কোয়ালিটি কেমন, এবং এটা কত জিবি র্যাম আছে, এটা র্যাম গুলো কি চেঞ্জ করা পসিবল কিনা, হার্ড ডিস্ক দেওয়া আছে নাকি এটা এসএসডি দেওয়া আছে, এই যে কোশ্চেন গুলো করে বিভিন্ন ধরনের, এগুলো কিন্তু আমাদের কি করতে হবে, তাকে এই প্রবলেম গুলো ফেস করে তাকে সমাধান দিতে হবে। তারপরে সে এক পর্যায়ে যখন আমাদের প্রাইসের সাথে এটা মিলে যাবে, তারপরে সে কিন্তু আমাদের প্রাইসটা দেখে আমাদের প্রোডাক্টটা কিনবে। এগুলো আমাদের সেলিং এবং বাইং প্রসেসের সিস্টেমটা। এরপরে আমাদের একটা চেক লিস্ট, আমি আপনাদের একটা চেক লিস্ট দিয়ে দিব, এটা আপাতত দিব না, এটা শেষের দিকে দিব হয়তো। এরপরে যদি আমি যাই যে সিআরও আমাদের কেন গুরুত্ব, তো এই সিআরও কেন গুরুত্ব তার জন্য এখানে কয়েকটা জিনিস দেওয়া আছে। যেমন প্রথমটা দেওয়া আছে কি, যে বিক্রয় বৃদ্ধি করা, অর্থাৎ আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, যে বিক্রয় বৃদ্ধি করা। তাহলে একটা ওয়েবসাইটের বা একটা বিজনেসের যে বিক্রয় যে বৃদ্ধি হবে, এই বিক্রয় বৃদ্ধি সহায়তা করবে কে, একজন সিআরও করবে, তাই সিআরওর এখানে গুরুত্বপূর্ণ তা আছে। ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করা, তার মানে কি আমাদের যে ওয়েবসাইট, ধরুন আমাদের একটা নর্মাল ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা দিয়ে কি আমি তেমন সেল পাচ্ছি না, তাহলে এই ওয়েবসাইটটাকে আমি কি করতেছি, আরো ইউজার ফ্রেন্ডলি করতেছি, যে আমার কাস্টমারদের কাছে ওয়েবসাইটটা যেন খুব ইজিতে পারচেস করতে পারে বা সে এটা ইজিতে যেন এক্সপ্লোর করতে পারে। ধরুন আমার প্রোডাক্ট পেজের মধ্যে আমি একটা ফিল্টারিং সিস্টেম রাখলাম, যে তার কত প্রাইসের মধ্যে প্রোডাক্ট দেখতে চায় সেটা সে দেখতে পারবে, সে ব্র্যান্ড গুলো ফিল্টারিং করতে পারবে, এবং তাছাড়া তার যে ভেরিয়েন্ট গুলো, সেই ভেরিয়েন্ট গুলো সে ফিল্টারিং করতে পারবে। এরকম অনেক ধরনের জিনিস আছে যেটা দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের যে ব্যবহারকারী মানে কাস্টমারদের অভিজ্ঞতাটা যেন তাদের উন্নত হয়, বা তারা যেন খুব সুন্দরভাবে আমাদের এখান থেকে পারচেস করতে পারে, এটা কে করবে, একজন সিআরও
কাজ এটা, বা সিআরও এটা ফাইন্ড আউট করে দিতে হবে কোন জায়গায় কি করতে হবে, তাই এটা সিআরও আমাদের গুরুত্বপূর্ণ। পণ্যের ব্যয় হ্রাস, অর্থাৎ আমরা একটা পণ্য সেল করতে গেলে এটা কম প্রাইসে কিভাবে সেল করতে পারি, মানে হচ্ছে কি যে আমাদের কস্টিংটা, এডের কস্ট হতে পারে বা আলাদা অন্যান্য ধরনের আমাদের কস্ট থাকতে পারে, এই কম কস্টে আমরা কিভাবে প্রোডাক্টটা সেল করতে পারি সেই বিষয়টা কিন্তু একজন সিআরও লাগবে। তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, অর্থাৎ কি বোঝা যায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়, যে আমরা যে অ্যানালিটিক্স যে আমরা ট্র্যাকিং করে রাখবো সেখান থেকে যে ডাটাগুলো পাবো, সেই ডাটাগুলোর থেকে আমাদের কি করতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমার এখন কোন একটা রান করা দরকার, এখানে কোন ডিভাইসের ক্ষেত্রে আমার বেশি বেশি সেল আসতেছে বা কোন ল্যান্ডিং পেজটা বেশি সেল আসতেছে, সেই তথ্য ভিত্তিকের উপর সিদ্ধান্ত করে আমাদের কি করতে হবে, এই কাজটা করতে হবে। তাহলে এই যে টেস্টিং এর বিষয়গুলো বা এই যে ডাটা অ্যানালাইসিস এর যে বিষয়গুলো, এটা কে করবে, সিআরও করবে। ব্র্যান্ডের প্রতি বিশ্বাস বৃদ্ধি, অর্থাৎ আমাদের ব্র্যান্ডটাকে মানুষের প্রতি কি করতে হবে, একটা বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে সেটা কিভাবে হবে, আমাদের যদি একটা ফকিন্নি মার্কা যদি আমাদের একটা ওয়েবসাইট থাকে, সেটাতে কিন্তু মানুষজন ট্রাস্ট করবে না। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে যদি প্রফেশনালি সাজাই, বা আমরা যদি সেখানে আমাদের কিছু ইনফরমেশন আরো অ্যাড করি, যেটা দিয়ে আমাদের কাস্টমার গুলো এটা আমাদের আমাদের ব্র্যান্ড সম্পর্কে বা আমাদের ওয়েবসাইট সম্পর্কে বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে বিশ্বাস হবে, ওইরকম কিছু জিনিস আমরা অ্যাড করে দিব। এবং কি আমরা আমাদের ব্র্যান্ডের সম্পর্কে মানুষ কিভাবে সেটাকে বিশ্বাস করবে সেরকম আমরা কিছু অফার বা কিছু অবলম্বন আমরা করব, সেটা আমরা দেখব। আচ্ছা, দীর্ঘমেয়াদী বৃদ্ধি, এটা সিআরও যে শুধুমাত্র যে সেলে বৃদ্ধি করবে এমনটা না, তার কিন্তু আরো অনেক ধরনের সে কাজ করে থাকে। যেমন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা কি করলাম, যে ধরুন 300টা আমাদের চেক লিস্টের মধ্যে প্রবলেম গুলো ফাইন্ড আউট করে তার ওয়েবসাইটটা আমরা ফিক্স করে দিলাম, বা ধরুন তার ওয়েবসাইটের মধ্যে এমন ভাবে কিছু একটা কাজ করে দিলাম, তো সেটা দিয়ে তার সেল এখন মোটামুটি বৃদ্ধি হচ্ছে দিন দিন, ঠিক আছে। তো এটা কি আমার একদিনের জন্য হবে, বা এটা 2 মাসের জন্য হবে, নাকি 3 মাসের জন্য হবে, এটা কিন্তু আমার অবশ্যই দীর্ঘমেয়াদী হবে। কারণ আমি একটা জিনিস যখন সেট আপ করে দিব, ধরুন আমার ওয়েবসাইটটা নর্মাল ভাবে আছে, এটা আমি এখন দারাজের মতো সাজাই ফেললাম, ধরুন আমি অ্যামাজনের মতো সাজাই ফেললাম, তো এটা তো আমি 2-4 দিনের জন্য করি নাই। এটা আমার যদি ভালো একটা সেল আসে এটাতে, তাহলে এটা আমার কি একবারে 6 মাস 1 বছরের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা থেকে গেল। তাহলে এই সিআরও যে কাজগুলো করবে সেটা কিন্তু অল্প সময়ের জন্য না, সেটা দীর্ঘমেয়াদীর জন্য আমার এই কাজগুলো করে থাকবে। এরপর কি রিসোর্সের সর্বোত্তম ব্যবহার, রিসোর্সের সর্বোত্তম ব্যবহার বলতে বোঝায় আমরা যে ডাটাগুলো পাবো সেই ডাটাগুলো, বা আমরা যে এবি টেস্টিং করব, এই এবি টেস্টিং এর যে রিপোর্ট গুলো থাকবে, এই রিপোর্ট গুলো আমরা সর্বোত্তম ব্যবহার করব। অর্থাৎ এখানে কোন রিপোর্টটা আমাদের ভালো কাজ করতেছে বা কোনটা দিলে আমাদের ভালো সেল আসতেছে, সেই বিষয়গুলো আমরা কি করব, সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করব। এরপর কি রিপিট ভিজিটরের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ আমরা এখানে আমার ওয়েবসাইটের মধ্যে কি করতে চাচ্ছি, যে আমাদের যে ভিজিটর গুলো আছে, এই ভিজিটর গুলো যেন রিপিট হয়, অর্থাৎ একবার প্রোডাক্ট পারচেস করছে, আবার যেন সে আমার ওয়েবসাইটে আসে, আবার যেন সে আমার ওয়েবসাইটে এসে প্রোডাক্ট গুলো পারচেস করে, মানে আমাদের সাথে যেন তাদের একটা ভালো রিলেশন বিল্ড আপ হয়। তো সেটাই হচ্ছে আমাদের রিপিট ভিজিটরের সংখ্যা কিভাবে বৃদ্ধি হবে, এই যে কার্যক্রম গুলো হবে এগুলো কে করবে, একজন সিআরও করবে। তাই সিআরও আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি বলি হোয়াট ইজ কনভার্সন, কনভার্সন মানে হচ্ছে কি একটা সেল, ঠিক আছে। এবং ধরুন একটা কমপ্লিট অ্যাকশনই হচ্ছে এক একটাকে কনভার্সন বলা হয়। যেমন এটা হতে পারে আমার যদি অ্যাড টু কার্ট যদি আমি করি, তাহলে এটাই আমার একটা কনভার্সন। আমার যদি পারচেস করি, এটাই আমার একটা কনভার্সন। আমি যদি বিগিন চেক আউট করি, সেটাও আমার কি একটা কনভার্সন। তার মানে কি একটা কমপ্লিট অ্যাকশনকেই কনভার্সন হিসেবে কাউন্ট করা হয়। তাহলে ই কমার্সের জন্য আমাদের কি, এটা আমরা পারচেস বলতে পারি, অ্যাড টু কার্ট বলতে পারি, ইনিশিয়েট চেক আউট বলতে পারি। আর বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে কনভার্সন কিন্তু বিভিন্ন নামে পরিচিত হতে পারে। যেমন ই কমার্সের ক্ষেত্রে আমাদের মেইন কনভার্সন কি, পারচেস। এবং যদি আমরা সার্ভিসের জন্য যাই তাহলে সেটা লিড হবে, ঠিক আছে, বা তার ফর্ম পূরণ হবে, এরকম কিছু একটা। আরো কিছু ওয়েবসাইট আছে তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি, বা মেইন অবজেক্টিভ কি, বা মেইন কনভার্সন কি, তাদের মেইন কনভার্সন হচ্ছে ফোন কল, বা হচ্ছে তার ফর্ম সাবমিট, বা হতে পারে অ্যাপয়েন্টমেন্ট সাবমিট, এরকম তার কিছু একটা থাকতে পারে। আচ্ছা, এরপর আমাদের টাইপস অফ কনভার্সন, আমাদের কনভার্সন টাইপস কয়টা, কনভার্সনের টাইপস হচ্ছে দুইটা। একটা হচ্ছে ম্যাক্রো কনভার্সন আর একটা হচ্ছে মাইক্রো কনভার্সন। কনভার্সন কয়টা, দুইটা। কনভার্সন টাইপ কয়টা, দুইটা। কি কি, একটা ম্যাক্রো কনভার্সন আর একটা মাইক্রো কনভার্সন। ম্যাক্রো কনভার্সন কোনগুলোকে বলা হয়, যেমন হচ্ছে কি ম্যাক্রো কনভার্সন হলো ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ পরিমাপ, যা একটি ব্যবসার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের নির্দেশক হিসেবে কাজ করে। কি বললো এখানে, যা একটি ব্যবসার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের নির্দেশক হিসেবে কাজ করে। এটি সাধারণত একটি ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্মে একটি নির্দিষ্ট ক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে পরিমাপ করা হয়, যা ব্যবসার জন্য সরাসরি মূল্য যোগ করে। এটার মানে হচ্ছে কি, ম্যাক্রো কনভার্সন কাকে বলা হয়, যে
আমার একটা বিজনেস আছে, এই বিজনেসের মধ্যে আমার মূল উদ্দেশ্যটা কি বা আমার মূল কনভার্সনটা কি? মেইন কনভার্সনটা হচ্ছে কি আমার, ধরুন ই কমার্সের ক্ষেত্রে পারচেস। তাহলে আমার যে মেইন, যেটা আমার যে মূল উদ্দেশ্য আমার, বা আমার যেটা লক্ষ্য, প্রধান যেই লক্ষ্যটা, সেটাকে আমাদের ম্যাক্রো কনভার্সন হিসেবে ব্যবহার করা হয়। যেমন যেটা একটু আগেই বললাম, যে আমাদের এটা লিড হতে পারে, তারপর আমাদের পারচেস হতে পারে, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, এটা হতে পারে। ধরুন আমার ই কমার্সের ক্ষেত্রে কয়টা কনভার্সন, একটা পারচেসের যে হিস্টোরি, এটা কিভাবে হতে পারে, যেমন পেজ ভিউ, তারপর ভিউ কন্টেন্ট, তারপর ধরে নিলাম যে অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এরকম আছে, তারপর হচ্ছে বিগিন চেক আউট, তারপরে সে যায় কি করে, পারচেস করে। এই যে পারচেসটা করলো, এই পারচেসটা যে ইভেন্টটা আছে, এই পারচেস ইভেন্টটাকে বলা হয় ম্যাক্রো কনভার্সন। ঠিক আছে? এটা কিন্তু ভালোভাবে বুঝেন, এগুলো কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে লিখে জমা দিতে হবে। ঠিক আছে, আমি যা কিছু বলতেছি। আচ্ছা, এই ম্যাক্রো কনভার্সনের যদি আমরা উদাহরণ দিই, তাহলে এখানে কি, একটা ই কমার্স ওয়েবসাইটের জন্য যদি দিই, তাহলে কি, যখন একজন গ্রাহক একটি পণ্য কিনেন, এটি একটি ম্যাক্রো কনভার্সন হিসেবে বিবেচিত হয়। তাহলে পণ্যটা আমার কি করছে, কিনছে, মানে পারচেস হয়েছে, এটা এটা আমার মেইন উদ্দেশ্য ই কমার্স ওয়েবসাইটের জন্য। তাহলে সেটা আমার কি হিসেবে, সেই কনভার্সনটাকে কোন কনভার্সন বলা হয়? ম্যাক্রো কনভার্সন বলা হয়। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা জিনিস দেখলাম আমরা কি, যে সার্ভিস রিলেটেড যে ওয়েবসাইট গুলো, এই সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের জন্য আমার যে মূল উদ্দেশ্য কি, যে আমি চাচ্ছি একটা ফর্ম সাবমিট করবে, এটাই আমার মূল উদ্দেশ্য এই ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, তাহলে ওই যে ফর্মটা সাবমিট করবে, ওই ফর্ম সাবমিটটাই হচ্ছে কি একটা ম্যাক্রো কনভার্সন হিসেবে এটা কাউন্ট হয়। সফটওয়্যার কোম্পানির জন্য কি হয়, যে তারা চাচ্ছে যে কনসালটেশন যে একটা আছে, যে ধরুন তার বা কনসালটেশন না হয়ে, ধরুন সফটওয়্যার কোম্পানির জন্য তার কি, যে একটা সফটওয়্যার আছে যে ডাউনলোড করবে মানুষজন, ওই ডাউনলোড করাটাই হচ্ছে কি তার মেইন কনভার্সন। তাহলে মেইন কনভার্সনটা হচ্ছে কি ম্যাক্রো কনভার্সন। তাহলে আমাদের ওয়েবসাইটের যে টাইপ গুলো আছে, এই ওয়েবসাইটের টাইপ গুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ম্যাক্রো কনভার্সনটা হয়ে থাকে। যেমন আমাদের ই কমার্সের জন্য পারচেসকে কি বলা হয়, ম্যাক্রো কনভার্সন। সার্ভিসের জন্য আমরা লিড ফর্ম বলতে পারি, বা আমরা আমাদের ফর্ম সাবমিট বা আমাদের ফোন কল, সেটা আমরা কিন্তু বলতে পারি। আর সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে কি, সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে ধরুন নিলাম যে তার ডাউনলোডটাই হচ্ছে মেইন, অর্থাৎ মেইন যে জিনিসটা, সেটাকে আমরা ম্যাক্রো কনভার্সন গুলো বলবো। এখানে কি বলছে, যে ম্যাক্রো কনভার্সন ব্যবসার মূল লক্ষ্য পূরণের মাধ্যমে সরাসরি রাজস্ব বা অন্যান্য গুরুত্বপূর্ণ মেট্রিক বৃদ্ধি করে, যা ব্যবসার সাফল্যের মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ ওই জিনিসটাই বলছে যে ম্যাক্রো কনভার্সন ব্যবসার প্রধান লক্ষ্য পূরণ। প্রধান লক্ষ্য আমার কি, কমার্সের জন্য আমি প্রধান লক্ষ্যটা কি, আমার সেল হোক। সার্ভিসের ক্ষেত্রে কি, যে আমার ফর্ম সাবমিট হোক। সফটওয়্যারের জন্য কি, যে আমার অ্যাপসটা ডাউনলোড হোক। এটাই তাদের মেইন লক্ষ্য। ঠিক আছে, তাহলে এই মেইন লক্ষ্য যেটা পূরণ করে, সেটাকে আমরা ম্যাক্রো কনভার্সন হিসেবে কাউন্ট করে থাকি। এরপর হোয়াট ইজ মাইক্রো কনভার্সন? মাইক্রো কনভার্সনটা কি? মাইক্রো কনভার্সন হলো ডিজিটাল মার্কেটিং এর ছোট এবং অন্তর্বর্তী ক্রিয়াকলাপ, যা একটি ওয়েবসাইটের প্রধান লক্ষ্য। প্রধান লক্ষ্য মানে কি, এখানে কি দিচ্ছে ভালোভাবে বুঝেন। এখানে কি বলছে, যে মাইক্রো কনভার্সন হলো ডিজিটাল মার্কেটিং এ ছোট এবং অন্তর্বর্তী ক্রিয়াকলাপ, যা একটি ওয়েবসাইটের প্রধান লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যায়। তাহলে প্রধান লক্ষ্য আমার কি ছিল ওয়েবসাইটের মধ্যে, ম্যাক্রো কনভার্সন। তাহলে ম্যাক্রো কনভার্সন, এটা আমার সেলস হতে পারে, সেলস হতে, সরি, এটা আমার কনভার্সনের পারচেজ হতে পারে, এটা আমার লিড হতে পারে, এটা আমার কি হতে পারে, এটা আমার সফটওয়্যার ডাউনলোড হতে পারে, বা আরো অনেক কিছু হতে পারে। তাহলে কি বোঝা গেল এখানে, যে অর্জনের দিকে নিয়ে যায় মাইক্রো কনভার্সন গুলো ব্যবহারকারীর সাথে ওয়েবসাইটের সম্পর্ক গড়ে তোলার এবং তাদের মূল কনভার্সনের দিকে নিয়ে যাওয়ার পথ হিসেবে কাজ করে। অর্থাৎ আমি যে একটু আগে বললাম, যে আমাদের একটা পার্চেসের যে জার্নি, এই পার্চেসের জার্নিটা কি, একটা পেজ ভিউ করলো, তারপর ভিউ কন্টেন্ট করলো, তারপর অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্টের পর কি করলো, বিগিন চেক আউট করলো, সর্বশেষ সে পার্চেস করলো। তাহলে এই পার্চেসের আগে যে তার ধাপগুলো, যেমন পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, এই যে ধাপগুলো, এই ধাপগুলোকে বলা হয় কি, মাইক্রো কনভার্সন হিসেবে কাউন্ট হয়। তাহলে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, এগুলোকে কি বলা হয়, মাইক্রো কনভার্সন হিসেবে কাউন্ট করা হয়। তাহলে সেই জিনিসটা এই জায়গায় বলছে, যে মাইক্রো কনভার্সন হলো ডিজিটাল মার্কেটিং এর ছোট এবং অন্তর্বর্তী ক্রিয়াকলাপ, যা একটি ওয়েবসাইটের প্রধান লক্ষ্য অর্জনের দিকে নিয়ে যায়। তাহলে প্রধান লক্ষ্য অর্জনটা কি, আমাদের কনভার্সন মানে পারচেস হওয়াটা আমার হচ্ছে প্রধান লক্ষ্য অর্জন। তাহলে আমাদের ওই দিকে যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে কি আমাদের মাইক্রো কনভার্সন। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে আমাদের এটা হতে পারে যে অ্যাড টু কার্ট হতে পারে, বিগিন চেক আউট হতে পারে, তারপর আমাদের এটা ফর্ম সাবমিট হতে পারে। তাহলে এই জিনিসগুলো যে আমার আস্তে আস্তে ধাপে ধাপে যে যাচ্ছে, তাহলে এগুলোর উদ্দেশ্য কি, যে একটা প্রোডাক্ট পারচেস হওয়া। তাহলে পারচেস যেটা হবে, অর্থাৎ মেইন যে আমাদের গোলটা ওয়েবসাইটের, সেটা হলো আমাদের কি, সেটা হলো আমাদের ম্যাক্রো কনভার্সন।
আর ওই যে কনভার্সনটা হওয়ার যে প্রক্রিয়াটা বা যারা হেল্প করে, যেমন অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট যে করে, এইগুলোকে বলা হয় মাইক্রো কনভার্সন। এটা যদি আমরা একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের ই কমার্সের ক্ষেত্রে যদি দিই, তাহলে এখানে কি করে, যে ই কমার্সের ক্ষেত্রে ধরুন একটা গ্রাহক একটা অ্যাকাউন্ট করে, তারপর হচ্ছে গ্রাহক কি করে, যে তার একটা অ্যাকাউন্ট তৈরি করে কোথায়, যে তার ওয়েবসাইটের মধ্যে, ধরুন ই কমার্সের ক্ষেত্রে অনেক সময় অ্যাকাউন্ট তৈরি করার লাগে, তারপরে প্রোডাক্ট পেজ ভিজিট করে, তারপর তার শপিং কার্ট ভিজিট করে, তারপর তার কি করে, অ্যাড টু কার্ট করে, তারপর তার বিগিন চেক আউট করে। এইগুলোকে কি বলা হয়, আমাদের মাইক্রো কনভার্সন বলা হয়। তো যখন সেটা সে পারচেস করে নিবে, ওই পারচেসটা তখন আমাদের ম্যাক্রো কনভার্সন হিসেবে কাউন্ট করা হবে। সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে যদি বলি, সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে ধরুন একটা ব্লগ ওয়েবসাইট, ধরে নিলাম যে ব্লগের ক্ষেত্রে যদি বলি, যে একটা ব্লগ ওয়েবসাইট, এই ব্লগ ওয়েবসাইটটার কি হচ্ছে, যে ধরুন একটা পোস্ট করলো কেউ, তাও পোস্টটা শেয়ার করলো, সেটাকে একটা কমেন্ট করলো, কমেন্ট করে তারপর সে একটা নির্দিষ্ট জায়গায় সে অনেকক্ষণ স্টে করলো, স্টে করার পরে সে এই ধাপগুলো করার পর সবার শেষে গিয়ে ধরুন সে একটা ফর্ম সাবমিট করে দিল, তাহলে সেটাই হলো কি আমার ফর্ম সাবমিট যদি করে ফেলে, সেটা আমার হবে ম্যাক্রো কনভার্সন। আর ওই সাবমিট করতে গিয়ে আগে আগে যে আমাদের প্রক্রিয়াটা ছিল, সেটাকে মাইক্রো কনভার্সন বলা হয়। তার মানে মাইক্রো ঘটানো সহজ। এই যে মাইক্রো যে ঘটাবে, এই মাইক্রো ঘটানো কিন্তু সহজ, কারণ মানুষজন কি পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, এটা কিন্তু যে কেউ করে, এটা কিন্তু ঘটানোটা সহজ। কিন্তু ম্যাক্রো ঘটানোটা কঠিন। তার মানে কি, যে আমার সেল হওয়াটা কঠিন। এই যে এখানে অ্যাড টু কার্ট অনেকেই করবে, পেজ ভিউ অনেকে করবে, ভিউ কন্টেন্ট অনেকে করবে ওয়েবসাইটে এসে, কিন্তু সেটা যে আমার পারচেস করবে সবাই, এমনটা না। তাই যারা বলছে যে তার মানে মাইক্রো ঘটানো সহজ, কিন্তু ম্যাক্রো ঘটানো কঠিন। এতে কি বুঝলাম, ম্যাক্রো যদি ঘটাতে চাই তাহলে মাইক্রো আমার ফার্স্ট স্টেপ। তাহলে কি, আমার যদি ম্যাক্রো ঘটাইতে চাই, ম্যাক্রো মানে কি, আমি যদি সেলস চাই, তাহলে আমাদের প্রথম ধাপ কোনটা, প্রথম স্টেপ হচ্ছে আমার মাইক্রো। মাইক্রোতে কি কি থাকবে, যে তার স্টেপ গুলো হতে পারে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট। এরপর যদি আমি আমাদের পরের স্লাইডটাতে যাই, পরের স্লাইডটাতে দেখেন লেখা আছে যে মাইক্রো ভার্সেস ম্যাক্রো ভার্সেস মাইক্রো, এটা যদি আমরা ডিফারেন্সটা দেখি, যেমন এখানে দেখেন বৈশিষ্ট্যের ক্ষেত্রে এই পাশে আছে, এই পাশে আছে ম্যাক্রো কনভার্সন আর একটা মাইক্রো কনভার্সন। লক্ষ্যগুলো যদি দেখেন, লক্ষ্য অথবা উদ্দেশ্য, ম্যাক্রো কনভার্সনের লক্ষ্য কি, যে প্রধান লক্ষ্য পূরণ, যেমন বিক্রয় বা লিড। তাহলে এটা আমরা কি বুঝলাম, ম্যাক্রো কনভার্সন প্রধান লক্ষ্য হচ্ছে তার সেল লাগবে বা লিড লাগবে, বা তার যে মেইন যে তার লক্ষ্যটা সেটা সে পূরণ করবে। আর মাইক্রোর ক্ষেত্রে কি, ছোট ছোট লক্ষ্য, সেটা হতে পারে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, এগুলো। ব্যবসার প্রভাবটা কি, যে সরাসরি রাজস্ব বা মূল ব্যবসায়, ব্যবসায় কি ফলাফল প্রবাহিত হয়। তার মানে কি, এখানে মূল যে আমার যে এটার আমার টার্গেটটা, সেটা এখানে সে কমপ্লিট করে। আর এটা কি পরোক্ষভাবে প্রধান কনভার্সনের পথে সহায়ক। তার মানে কি, এখানে ব্যবসায় প্রভাবটা কি, আমি আমার ব্যবসার লাভের ক্ষেত্রে কি চাই, যে আমার বেশি বেশি সেল হোক, তাহলে সেটাই আমাদের মূল হিসেবে কে কাজ করে, ম্যাক্রো করে। তাহলে এই যে আমার সেলটা হবে, এই সেলটা হতে সাহায্য কে করে, মাইক্রো করে, যে পরোক্ষভাবে প্রধান কনভার্সনের পথে সহায়ক। তার মানে কি, প্রধান কনভার্সন, আমার যে পার্চেসটা হবে, এই পার্চেসটা হতে সহায়ক করে কে, মাইক্রো কনভার্সন। কি কি সেটা, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, এগুলো আমার হতে পারে। ট্র্যাকিং ও বিশ্লেষণ, প্রধান কনভার্সন লক্ষ্য হিসেবে ট্র্যাক করা হয়, তার মানে কি পার্চেসটা ট্র্যাক করা হয়। আর এখানে কি ছোট ছোট পদক্ষেপ এঙ্গেজমেন্ট ম্যাট্রিক্স হিসেবে ট্র্যাক করা হয়। এটা আমাদের যে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, ভিউ কন্টেন্ট, ভিউ আইটেম, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের ট্র্যাকিং করা হয়। উদাহরণ যদি হয়, তাহলে কি পণ্য ক্রয়, পরিষেবা, সাবস্ক্রিপশন, কন্ট্যাক্ট ফর্ম, মানে কি এখানে আমাদের এটা আমাদের উদাহরণ যদি দিতে চাই, তাহলে আমাদের ম্যাক্রোর ক্ষেত্রে কি, যে পণ্যর ক্ষেত্রে একটা হতে পারে, এটা আমাদের কন্ট্যাক্ট ফর্ম সাবমিট হতে পারে, অথবা আমাদের এখানে কোন একটা সাবস্ক্রিপশন হতে পারে। আর এটার ক্ষেত্রে কি, আমার নিউজ লেটার হতে পারে, যে আমার নিউজ লেটার সাবস্ক্রিপশন দিলাম, ভিডিও দেখা দিলাম, এবং কি প্রোডাক্ট পেজ আমার ভিজিট করলো, এটা আমাদের মাইক্রো কনভার্সন হিসেবে ছিল। গুরুত্বটা কি, এটা আমাদের উচ্চ গুরুত্ব, কারণ আমি চাই আমার কনভার্সন হোক, সেল হোক, এটাই আমার মেইন গোল হিসেবে কি করি, আমরা গুরুত্বটা দিয়ে দিই, ঠিক আছে, কারণ এটি আমার মূল লক্ষ্য। এবং মধ্যম থেকে উচ্চ গুরুত্ব, এটা আমার মধ্যম থেকে কিন্তু উচ্চ গুরুত্ব, কারণ এটি প্রধান লক্ষ্য অর্জনের সহায়ক। তার মানে কি, এটা আমার মধ্যম থেকে উচ্চ গুরুত্ব পর্যন্ত কিন্তু আমরা দিয়ে থাকি। কারণ এটাকে যদি আমি মধ্যম থেকে উচ্চ গুরুত্বটা না দিই, তাহলে কিন্তু আমার এখানে সেলটা হচ্ছে না। এর মাধ্যমেই কিন্তু আমার সেলটা আসতেছে, তাহলে এটা মধ্যম থেকে একটু আস্তে 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 করে উচ্চতরে যায়। যেমন আমার পেজ ভিউ থেকে আস্তে আস্তে ভিউ কন্টেন্ট গুলো, ভিউ কন্টেন্ট থেকে অ্যাড টু কার্ট গুলো, অ্যাড টু কার্ট থেকে পারচেস গুলো, এই যে এটার যে জার্নিটা, সেটাই বলা হয়েছে যে মধ্যম থেকে উচ্চ গুরুত্ব এটা। এবং এটা কি, এটা আমাদের মূল লক্ষ্য অর্জনের কি করে, সহায়ক করে। আর ফোকাসটা কি, ফোকাস হলো কি, যে ব্যবসার লক্ষ্য পূরণে সরাসরি সহায়ক। এটা আমার কি, ফোকাসটা হলো কি, আমার ব্যবসার মূল ফোকাস হচ্ছে আমার সেল লাগবে। আর ব্যবহারকারীর এঙ্গেজমেন্ট এবং অভিজ্ঞতা কি করা, উন্নত করা, যে ব্যবহারকারী যে আমার এখানে আসবে, তার এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট বলতে কি বোঝে, সে এখানে যা কিছু করে না কেন সবগুলোকেই
একটা এঙ্গেজমেন্ট আপনি এখানে বলতে পারবেন। ঠিক আছে, এই হলো আমাদের ম্যাক্রো কনভার্সন এবং মাইক্রো কনভার্সনের ডিফারেন্স। আচ্ছা, তারপরে এটা আমরা দেখলাম, এটা আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত ছিল, কালকে ক্লাস পর্যন্ত। আমি যদি অন্য একটা যদি যাই, স্লাইডে যাই, এখান থেকে আজকে কিছু ডিসকাশন করার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখেন যে লেখা আছে হুইচ বিজনেস রিকোয়ার সিআরও, অর্থাৎ আমাদের কোন কোন বিজনেসের জন্য আমাদের সিআরওটা দরকার। ঠিক আছে, কি কি বিজনেসের জন্য আমাদের সিআরও দরকার হতে পারে। এখানে দেখেন অনেক ধরনের বিজনেসের জন্য সিআরও হতে পারে। তবে এখানে আমি কয়েকটা পপুলার, প্রায় কয়টা, এখানে 10টার মতো পপুলার ওয়েবসাইট দিয়েছি, যেগুলোর ক্ষেত্রে আমাদের কি সিআরওটা প্রয়োজন বা আমাদের সিআরও লাগবে, বা এই ধরনের ওয়েবসাইট গুলো কি করে সিআরও করে থাকে। ঠিক আছে। আচ্ছা, একটু আগে বলেন আপনারা ওই যে মাইক্রো কনভার্সন আর ম্যাক্রো কনভার্সন বুঝছেন কিনা বলেন। জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের কি কি বিজনেসের জন্য, মানে কোন কোন বিজনেসের জন্য আমাদের এই সিআরওটা করে বা কেন দরকার, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো যে কেন দরকার বা কোন কোন বিজনেসের জন্য দরকার। যেমন ই কমার্সের ক্ষেত্রে কিন্তু আমাদের সিআরও দরকার। এক্সাম্পল হিসেবে যদি দেখেন তাহলে অ্যামাজন হতে পারে, দারাজ হতে পারে, ইবে হতে পারে, আলিবাবা হতে পারে। এই যে ই কমার্স ওয়েবসাইট গুলো আছে, এই ই কমার্সের ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে সিআরও দরকার। এখন কেন দরকার? ধরুন ই কমার্স ওয়েবসাইট গুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ কি করে ভিজিটর আসে আমাদের ওয়েবসাইট গুলোতে, ঠিক আছে, যে ই কমার্স গুলোতে। তবে সকল ভিজিটর ক্রেতায় রূপান্তরিত কি হয় না। যে আমাদের যে ভিজিটর গুলো আসে, সবগুলো ভিজিটরে যে আমার এখানে পারচেস করবে এমনটা না। অ্যামাজন এবং ইবে এর মতো সাইটগুলো কি সিআরওর মাধ্যমে পণ্যের যে পেজ গুলো আছে আরো আকর্ষণীয় বা ইউজার ফ্রেন্ডলি করে তোলে। হয় যাতে কি, যে তাদের যে ক্রেতাগুলো আছে, এই ক্রেতাগুলো যেন পণ্য কেনার সিদ্ধান্ত নিতে পারে তাড়াতাড়ি। ঠিক আছে, যেমন পণ্যের ছবির গুণমান উন্নত করা, তারপর ইউজারের রিভিউ অ্যাড করা ওই প্রোডাক্টের মধ্যে, রেটিং এর গুলো হাইলাইট করে দেওয়া, তারপর চেক আউট পেজটাকে সহজ করে দেওয়া। এই বিষয়গুলো কে করবে? একজন সিআরও করবে। তাই আমাদের এই যে ই কমার্সের ক্ষেত্রে সেল বৃদ্ধি করতে হলে আমাদের এই জিনিসগুলো কিন্তু লাগবে। ই কমার্সের ক্ষেত্রে আমাদের সিআরওটা লাগবে। যে জিনিসটা বুঝাইতে চাইলাম যে ই কমার্সের ক্ষেত্রে আমাদের সিআরও লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে কি, যে তার ওয়েবসাইটটাকে খুব সহজভাবে উপস্থাপন করতে হবে, তার প্রোডাক্টের মধ্যে হয়তো বা রিভিউ অ্যাড করতে হবে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো সবকিছু। এবং তার রিভিউ অ্যাড করতে হবে, আরো তার চেক আউট প্রক্রিয়াটা সহজ করতে হবে, যেন আমার কাস্টমার গুলো এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটে ব্রাউজ করতে পারে, সেই বিষয়টার উপর ডিপেন্ড করবে। এরপর দেখেন ফিনটেকের কথা যদি বলি, হতে পারে পেপাল এবং স্ট্রাইপ। এই ধরনের ওয়েবসাইট গুলোর ক্ষেত্রেও কিন্তু সিআরও করতে হয়। কেন প্রয়োজন এই সিআরওটা? যেমন ফিনটেক কোম্পানিগুলোর জন্য নতুন ব্যবহারকারী সাইন আপ করানো এবং ব্যবহারকারীদের দ্বারা লেনদেন সম্পন্ন করানো খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমাদের পেপাল বা আমাদের স্ট্রাইপ যে আছে, এগুলোর ক্ষেত্রে কি আমরা চাই আমাদের নতুন নতুন গ্রাহক আসুক এবং আমাদের কি করুক, সাইন আপ করুক। এটা এটা কে চায়? পেপাল এবং স্ট্রাইপ চায়। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই যে এগুলো যে করে, কিসের মাধ্যমে করে? সিআরও এর মাধ্যমে করে। ঠিক আছে, তাই এদের বিজনেসের ক্ষেত্রে কি সিআরওটা প্রয়োজন। এবং দেখেন আপনি পেপাল এবং স্ট্রাইপ তাদের ওয়েবসাইট এবং অ্যাপের যে ইউআই, যেটাকে ইউজার ইন্টারফেস যে করে, এটাকে উন্নত করতে সিআরও ব্যবহার করে, যাতে ব্যবহারকারীরা সহজে সাইন আপ করতে পারে এবং ট্রানজেকশনটা সম্পূর্ণ করতে পারে খুব সহজে, উইথাউট এনি হেসিটেশন। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি আমি একটা উদাহরণ দিই আপনাদের, যেমন সাইন আপ ফর্মের ফিল্ড কমিয়ে ফেলা বা লেনদেনের জন্য এক ক্লিকে অপশন যোগ করা। যেমন আমাদের এখানে কি কি কাজ করতে পারে সিআরওর ক্ষেত্রে বা কেন দরকার এটার ক্ষেত্রে, যে ধরুন আমার এখানে পেপাল বা স্ট্রাইপের ক্ষেত্রে যদি আমি সাইন আপের কথাই যদি বলি, তাহলে সাইন আপের ক্ষেত্রে আমি ধরে নিলাম যে ফিল্ড কমাই দিলাম, যে শুধুমাত্র তার নাম, ইমেল, ফোন নাম্বার দিলেই না। কিছু কিছু ফর্ম দেখবেন যে তার সাইন আপ করতে গেলে দুনিয়ার সবকিছু নিয়ে নেয়, ওগুলো আমার দরকার নাই। তাহলে আমি কি ইউজারটাকে কি করলাম, তাকে সহজ করে দিলাম। পেমেন্টের ক্ষেত্রে যে পেমেন্ট গেটওয়েটা, সেটা যেন আমি আরো সহজ করে দিই, এক দুই ক্লিকের মাধ্যমে যেন পেমেন্ট করে ফেলতে পারে, যেন তাদের কোনো ধরনের এখানে কোনো সমস্যা যেন না হয়। তাহলে কিন্তু এই ক্ষেত্রে ফিনটেকের ক্ষেত্রে আমাদের কি লাগবে? সিআরওটা লাগবে, বা এই ধরনের ওয়েবসাইট গুলোতে তারা সিআরও দিয়ে কি করে থাকে, এই জিনিসগুলো করে থাকে। তারা এই যে আমি কোম্পানির কথাগুলো বললাম, তাদের সিআরও দিয়ে তারা প্রতিনিয়ত শত শত টেস্টিং করে, যে এটা চেঞ্জ করলে কেমন হবে, এটা চেঞ্জ করলে কেমন হবে, এটা চেঞ্জ করলে আমার কিরকম রেজাল্ট আসতেছে। এগুলো তারা কিন্তু প্রতিনিয়ত কি করে, এটা তারা
টেস্টিং করে। তো এটা কিন্তু ছোটখাটো বিজনেসের দ্বারা টেস্টিং করা খুবই টাফ। কারণ কি, যত টেস্ট করবেন তত আপনার ভিজিটর বেশি লাগবে। তাহলে ভিজিটর কিন্তু বড় বড় কোম্পানিগুলোতেই সব থেকে বেশি আসে। কম ভিজিটর দিয়ে কিন্তু আপনি তেমন টেস্টিং এর একটা রেজাল্ট পাবেন না। এরপর কি, স্ট্রিমিং সার্ভিস যেটা হতে পারে, নেটফ্লিক্স হতে পারে, হুলু হতে পারে, ঠিক আছে। তো এগুলোর ক্ষেত্রে কেন আমাদের এই সিআরওটা প্রয়োজন? যদি দেখি যে স্ট্রিমিং সার্ভিস গুলোর জন্য কি সাবস্ক্রিপশন সংখ্যা বাড়ানো, আমি চাই কি যে আমার নেটফ্লিক্স এর মধ্যে সাবস্ক্রিপশন সংখ্যা বেড়ে যাক। এবং অনেক সময় দেখবেন যে অফার দেয় যে এই নাটকটা দেখতে, বাংলাদেশে অনেক ওয়েবসাইট আছে, দেখবেন যে এই নাটকটা দেখতে 20 টাকা লাগবে, বা এটার জন্য 1 মাসের জন্য তুমি একটা প্ল্যান কিনতে পারবা। এই যে বিষয়গুলো, এগুলো কে করে? এই অফার গুলো দিয়ে আসে, এই অফার গুলো কে ডিসাইড ডিসাইড করে দেয়? একজন সিআরও করে দেয়। তাহলে আমাদের স্ট্রিমিং সার্ভিসগুলোর জন্য সাবস্ক্রিপশন সংখ্যা বাড়ানো এবং আমাদের ব্যবহারকারীর ধরে রাখার গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের। যে আমাদের এখান থেকে শুধুমাত্র যে সে সাইন আপ করে দিয়ে চলে গেলে এমনটা না, আমরা চাই যে আমাদের এখানে যারা আছে তারা যেন আমাদের এখানেই রেগুলার ভাবে থাকুক, বা আমাদের সার্ভিস গুলো যেন তারা নিয়ে থাকে। নেটফ্লিক্স এবং গুলো তাদের কন্টেন্ট গুলো রিকমেন্ড অ্যালগোরিদম উন্নত করতে সিআরও ব্যবহার করে। তাদের যে অ্যালগোরিদম গুলো আছে, যে তাদের খুব সহজে যেন আমাদের এগুলো ইউজ করতে পারে, এগুলো কিন্তু এই সিআরও ব্যবহার করে থাকে, যাতে ব্যবহারকারীরা তাদের পছন্দ মতো কন্টেন্ট সহজে খুঁজে পায়। যেমন একটা সার্চ বার দিয়ে দিলেন, যে আমি একটা মুভির নাম লিখতেছি, 3-4টা অক্ষর লিখলেই মনে করেন যে মুভির নামটা নিচে চলে আসবে। পুরো নামটা আমার দিতে হচ্ছে না, টাইপ করতে হচ্ছে না। বা আমি ভুলভাল কোনো কিছু টাইপ করলে ওইরকম একটা সাজেস্টেড একটা মুভি আমাকে দেখায়। তো এই যে বিষয়গুলো যে করে, এটা কিন্তু একজন সিআরওই করে থাকে, যেন খুব তাড়াতাড়ি তার ইউজারটা কি করতে পারে, তার পছন্দ মতো কন্টেন্টটা সহজে খুঁজে পায়। এবং এরকম যখন সে একটা দেখবে যে ঝামেলাবিহীন একটা ওয়েবসাইট, তখন কিন্তু তারা সাবস্ক্রাইব করতে আগ্রহী হবে এবং অন্যজনকে কি করবে, রিকমেন্ড করবে। এছাড়া ফ্রি ট্রায়াল থেকে পেড সাবস্ক্রিপশনে কনভার্ট করতেও কিন্তু এটার ক্ষেত্রে আমাদের এই সিআরওর দরকার হয়ে থাকে। যে আমার আপাতত আমি প্রথম অবস্থায় তাদের কি দিলাম, 1 মাস পরে ফ্রি ট্রায়াল দিলাম। এরপরে সে যখন 2 মাস যাবে, বা 2.5 মাস 3 মাসের ক্ষেত্রে যখন পরবর্তীতে যাবে, তখন তাকে সাবস্ক্রিপশন নিতে হবে। এরপর অনলাইন শিক্ষা, এটার ক্ষেত্রে যদি আপনি দেখেন, যেমন ইউডেমি আছে, ঠিক আছে, তারপরে কোর্সেরা আছে, বা আরো যে পপুলার যে আমাদের অনলাইনের যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেগুলোতেও কিন্তু সিআরও প্রয়োজন। অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম গুলোতে শিক্ষার্থীদের কোর্সে এনরোল করানো, অর্থাৎ আমার এখানে যদি এনরোলই না করে, তাহলে আমি কোর্স সেল করতে পারবো না। তাহলে এই এনরোলটা যে করবে, এই এনরোলটা মানে কিভাবে করানো যায়, বা এনরোলের সংখ্যাটা কিভাবে বাড়ানো যায়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সিআরওটার দরকার হবে। এবং এই সিআরও এই বিজনেসের জন্য, এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুবই খুবই দরকার বা গুরুত্বপূর্ণ, বা এরকম ধরনের ওয়েবসাইট কিন্তু আপনাদের কাছে ক্লায়েন্ট নিয়ে আসবে। এবং এখানে দেখেন যে কি, যে আমাদের যে কোর্সেরা আছে এবং ইউডেমি, তাদের যে ল্যান্ডিং পেজ আছে এবং কোর্সের যে বিবরণ পেজ গুলো আছে, সেগুলোতে কিন্তু অনেক সময় কি করবে, দেখবে যে পরিবর্তন আনা দরকার। বা মনে করেন শিক্ষার্থীদের সহজ করার জন্য সেখানে হয়তো বা যে যিনি কোর্স করাবে তার হয়তো বা একটা বায়োডাটা সেখানে অ্যাড করে দিল, ঠিক আছে, যে এই কোর্সের গুরুত্ব কি সেই জিনিসটা তাকে বুঝালো। বা ওখানে দুই একটা ভিডিও দিয়ে দিল, যে এটা তুমি এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবা, ঠিক আছে। তারপরে যে কোর্সের যেটা ইনস্ট্রাক্টর আর কি, যে মেন্টরের কথা বললাম, তার বায়োডাটাটা সেখানে হাইলাইট করা, সে কি কি কাজ করে, আগে কোথায় কি করছে, সবকিছু এখানে হাইলাইট করে দেওয়া। এবং আমাদের আগের যে আগের স্টুডেন্ট গুলো ছিল, তাদের এখানে রিভিউ অ্যাড করা। এই বিষয়গুলো যে করতে হয়, এই যে পরামর্শগুলো দেয় বা এই কাজগুলো যে করে থাকে, সেগুলো কে করে, একজন সিআরও করে। তাই অনলাইন এই যে শিক্ষা যে আছে, এরকম ওয়েবসাইটের ক্ষেত্রেও কিন্তু আমাদের কি দরকার, সিআরওর প্রয়োজন হয়। এরপর যে সার্চ কোম্পানি গুলো আছে, এগুলোর ক্ষেত্রে দেখেন, যেমন আমি উদাহরণ দিচ্ছি যে সেলস ফোর্স আর একটা হচ্ছে হাবস্পট। এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কি লাগে, সিআরও লাগে। কেন প্রয়োজন? যেমন এই কোম্পানিগুলোর জন্য ফ্রি ট্রায়াল থেকে পেড সাবস্ক্রিপশনে কনভার্ট করানোর জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের যে ওয়েবসাইট গুলো আছে, এরা কি, যে মনে করেন ফ্রি সাবস্ক্রিপশন দিল, এরপরে মনে করেন যেটা কিছুদিন পর পেড করে দিল। ধরুন আমি যদি চ্যাট জিপিটির কথাই বলি, যে আপনি ধরুন যে ফ্রিতে চালাবেন, কিছুদিন পর এটা পেড করে দিবে বা পেড হয়ে যাবে। এক্ষেত্রে মনে করেন কিছু একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা আপনার খুবই খুবই প্রয়োজন। ওখান থেকে মনে করেন যে আপনি সারাদিনে 3-4 বার ইউজ করতে পারবেন, এরপর করতে গেলে আপনাকে পেড করতে হবে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো আমাদের যে ফ্রি থেকে যে আমাদের এটা পেইড সাবস্ক্রিপশনে যে কনভার্ট করায়, এটা আমাদের কি এই ধরনের ওয়েবসাইট গুলোর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং হাবিস্পোর্ট এবং আমাদের যে সেলস ফোর্স আছে, তাদের ওয়েবসাইটের বিভিন্ন এলিমেন্ট পরীক্ষা করে, ঠিক আছে। তারা কিন্তু প্রতিনিয়ত পরীক্ষা করে যে আমার কল টু অ্যাকশন বাটনটা, এখানে একটা বাটন আছে, যেমন এখানে একটা বাটন আছে, এই বাটনটার কালারটা আমার অরেঞ্জ দেওয়া আছে, এখানে আমি নেভি ব্লু দিলে আমার কিরকম দেখায়, এখানে আমার অন্য একটা কালার দিলে এটা কিরকম দেখায়, এইভাবে টেস্টিং গুলো কিন্তু তারা করে।
তারপর পেজের যে তাদের বিন্যাস করে বা পেজের তাদের এটা চেঞ্জ করে বা এই কলামটা চেঞ্জ করে বা এই ক্যাটাগরিটা চেঞ্জ করে, এইভাবে কিন্তু তারা কি করে একটা সমীকরণ বের করে তারপরে তাদের যেটা তার থেকে সব থেকে বেশি যেটা তাদের থেকে কাজ করে সেটাই তারা পরবর্তীতে কন্টিনিউ করে। এরপরে শুধুমাত্র যে বাটনে যে আমাদের চেঞ্জ করতে হবে এমনটা না, এটা অনেক ক্ষেত্রে টেক্সটেরও কালার হতে পারে, টেক্সট পরিবর্তন হতে পারে, এখানে এই লেখাটার ক্ষেত্রে আমি অন্য একটা লেখা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সব থেকে বেশি ইউজ করা হয়। এরপরে কি ট্রাভেল এন্ড ট্যুরিজম যে আমাদের ওয়েবসাইট গুলো আছে, হতে পারে কি ট্রাভেল এন্ড ট্যুরিজমের ক্ষেত্রে Booking.com, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সিআরও দরকার, এবং এই ধরনের ওয়েবসাইট গুলো কিন্তু খুবই খুবই পপুলার। যেমন ট্রাভেল এবং ট্যুরিজমের ক্ষেত্রে, এবং Booking.com দিয়ে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এরকম কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আছে। এটা হচ্ছে কি, এগুলো জাস্ট ক্যাটাগরি গুলোর কথা বললাম। এখন ই কমার্স বলতে কি, দুনিয়াতে তো অনেক ই কমার্স ওয়েবসাইট আছে, আমি জাস্ট দুইটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। ট্রাভেল এন্ড ট্যুরিজমের ক্ষেত্রে তো অনেক ওয়েবসাইট আছে, আমি তো জাস্ট একটাই এক্সাম্পল দিচ্ছি, তাই না? তো এই বিষয়গুলো এখানে বলছে যে কেন দরকার, যেমন ট্রাভেল ওয়েবসাইট গুলোর জন্য বুকিং রেট বাড়ানো, ঠিক আছে, এবং গ্রাহকদের রিটেনশন বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি, যেন তারা বারে বারে আমার এখানে ওয়েবসাইটের মধ্যে আসে। তো ধরুন আমি একটা ডিসকাউন্ট দিলাম প্রথম, তুমি যদি এখান থেকে ফ্লাইটের টিকিট কাটো তাহলে তুমি এত টাকা ডিসকাউন্ট পাবা। আবার মনে করেন যে ওই ইউজারটাকে 2 দিন পর, 3 দিন পর বা 5 দিন পর একটা অফার দিয়ে দিলাম, তাকে বললাম যে কি রিটার্নিং এর ক্ষেত্রে আবার তুমি টিকিটের দাম কম পাবা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কে করে, একজন সিআরও কিন্তু এটা করে থাকে, এবং তিনি ডিসাইড ডিসাইড করে থাকে। এবং আমাদের এই যে ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের সিআরওটা দরকার পড়ে। এটা অনেক ধরনের হতে পারে, যেমন এখানে ফিল্টারিং অ্যাড করা, তারপর তার সার্চ বক্স অ্যাড করা, তারপর ব্যবহারকারী গুলো খুব সহজে যেন তাদের এখান থেকে পারচেস গুলো করতে পারে। এই বিষয়গুলো কিন্তু আমাদের এই ট্রাভেল এন্ড ট্যুরিজমের ক্ষেত্রে লাগবে, এবং সিআরওটা সেখানে গুরুত্বপূর্ণ। ফুড অ্যান্ড ডেলিভারির কথা যদি বলি, তাহলে ফুড অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে কি, যেমন ফুড পান্ডার কথা যদি বলি আমরা, বা হতে পারে পাঠাওর ক্ষেত্রে হতে পারে, এই যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সিআরও দরকার, বা সিআরও আছে সে জায়গায়। আপনি যদি দেখবেন যে কিছুদিন পর পর দেখবেন যে তাদের লোগো চেঞ্জ করে, তাদের ইউজার ইন্টারফেস চেঞ্জ করে, এটা আপনি দেখবেন যে প্রতিনিয়তই তাদের কিছু না কিছু চেঞ্জ হয়ে থাকে। তাহলে ফুড ডেলিভারি সার্ভিস গুলোর জন্য অর্ডার কনভার্সন রেট বৃদ্ধি করা, এটা কে করবে, সিআরও করবে, বা সিআরও প্রয়োজন, যে তাদের অর্ডার কনভার্সন, যে অর্ডার গুলো যে আসবে এগুলোর কনভার্সন রেটটা কি হয়, যেন বৃদ্ধি হয়, ঠিক আছে। গ্রাহকের পুনরায় অর্ডার করতে মানে উৎসাহিত করা, যে ধরুন একটা কি বলতেছে যে ফুড পান্ডায় আজকে অফার দিয়ে দিল, অল টাইম আপনি ফুড পান্ডার মধ্যে অফার পাবেন, যে তারা একটা কার্ড দেয় যে তুমি 10% অফ পাবা, 5% পাবা, এই যে বিষয়গুলো, বা তাদের নেভিগেশন যে বার গুলো আছে এগুলো খুব সহজতর করে দেয়, যেন আমাদের কাস্টমার গুলো এসে এখানে খুব তাড়াতাড়ি এটা করতে পারে। তারপর দেখবেন যে ডেলিভারির কথা যদি দেখেন, যেমন রিভিউর কথা যদি বলেন বা রেটিং গুলোর কথা বলেন, এগুলো তারা কিন্তু এখানে কি করে হাইলাইট করে দেয়। তারপর উদাহরণ যদি দিই আমি, অনেক ধরনের উদাহরণ দেওয়া যায়, যেমন ধরুন পুনরায় অর্ডার করার জন্য সহজ 1 ক্লিক অপশন তৈরি করে দেওয়া, এবং গ্রাহকদের প্রতি রেস্টুরেন্টের বিশেষ অফার প্রদর্শন করা। আমরা কিন্তু যদি ফুড পান্ডায় ঢুকলে কিন্তু দেখবেন যে বিশেষ আমাদের যে এইগুলো রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে, যে এটার অফার আছে, এটার অফার আছে, পিৎজা পেয়ে যায়, তারপর খিচুড়ি, তারপরে আমাদের কাচ্চি বিরিয়ানি, এই বিষয়গুলো কিন্তু আমরা অফার পেয়ে থাকি। এরপরে ব্লগ এন্ড কন্টেন্টের ক্ষেত্রে যদি দেখি, যেমন মিডিয়ামের ক্ষেত্রে গেলে আমরা অনেক ব্লগ দেখতে পাই, তারপর বাজফিট আছে, এরকম অনেক ধরনের আছে। এগুলোর ক্ষেত্রেও কিন্তু একজন সিআরও প্রয়োজন, যদিও এটা খুবই কম লাগে, তারপরেও কিন্তু এটার ক্ষেত্রে দেখবেন যে সিআরও তারা রাখে, বা এটার ক্ষেত্রে প্রয়োজন। ব্লগ এবং কন্টেন্ট সাইট গুলোতে ভিজিটরদের সাবস্ক্রাইবে রূপান্তরিত করা, ধরুন আমার ব্লগ গুলো সবাই পড়তেছে, তো আমি এমন এমন ব্লগ এখানে অ্যাড করব বা দিব, যেন আমাদের কি হয়, মানুষজন যেন আমার এখান থেকে সাবস্ক্রাইব করতে চায় বা সাবস্ক্রাইব যেন করে, এই ধরনের কাজ কিন্তু করতে হবে। হতে পারে সেটা আমাদের বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধি করা, যেমন যারা ব্লগ এবং কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের আয় কিভাবে হয়, ওয়েবসাইটের মধ্যে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে মনিটাইজেশন করে সেই বিজ্ঞাপন থেকে তারা কি করে, আয় করে। এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়াম এবং বাজফিট তাদের যে কন্টেন্টের প্রেজেন্টেশনটা আছে এগুলো কিন্তু তারা উন্নত করে, যে আমার এখানে একটা কন্টেন্ট আপলোড করলাম, এটার ইমেজটা কিরকম হওয়া দরকার, বা এটা আমার আই ক্যাচিং হয়েছে কিনা, সেই জিনিসটা কিন্তু আমার এটা দিতে হবে। এবং তারা কি যে কন্টেন্ট গুলো যে লেখে, প্রথমে 2-4 মিনিট দেখবেন যে, বা 8-10টা লাইন দেখবেন যে তারা এমন ভাবে লিখছে, সাজায়, যে আপনার পুরো কন্টেন্টটাই পড়তে মন চাইবে। তাহলে এই বিষয়গুলো বা এই আর্টিকেল গুলো যে লেখে, ধরুন একটা আর্টিকেলের ভিতরে আরো একটা এখানে লিঙ্ক দিয়ে দিছে, যে তুমি ওই রিলেটেড আরো একটা আর্টিকেলে যাই পড়তে পারবা। তাহলে এই যে থিঙ্কিং গুলো বা এই যে কাজগুলো করে, এগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু একটা কি লাগে, আমাদের সিআরও লাগে। বিটুবি যেটা আমাদের বলে যে বিজনেস টু বিজনেস, যেমন লিঙ্কডইন হতে পারে, জুম হতে পারে, এগুলোর ক্ষেত্রে আমাদের কি দরকার, সাবস্ক্রিপশন কিন্তু আমাদের বৃদ্ধি করা।
বা ধরুন বিটুবি কোম্পানিগুলো, অনেকগুলো কোম্পানি আছে, এদের ক্ষেত্রে লিড জেনারেশন এবং ক্লায়েন্ট কি করা, রূপান্তর তাদের বৃদ্ধি করাটা অত্যন্ত কি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের কিন্তু এই ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে সিআরও লাগবে। লিঙ্কডইন এবং কি আমরা যদি আমরা জুমের ক্ষেত্রে দেখি, তাদের যে ল্যান্ডিং পেজ গুলো আছে সেগুলোকে কন্টেন্ট মার্কেটিং কৌশল উন্নত করে, যাতে বিজনেসের যে ক্লায়েন্টের যে তাদের সহজে তাদের কি করতে পারে, সার্ভিস সম্পর্কে জানতে পারে, এবং তাদের সার্ভিস গুলো যেন খুব সহজে নিতে পারে, এবং সাইন আপ যেন খুব সহজে করতে পারে। এই বিষয়গুলো কিন্তু বিটুবি ওয়েবসাইটের জন্য লাগে। সর্বশেষ মোবাইল অ্যাপ্লিকেশন হতে পারে, এটা টিকটক, যে কোনো অ্যাপস হতে পারে, ঠিক আছে, স্পটিফাই হতে পারে। এগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু সিআরও দরকার। অ্যাপ্লিকেশন তো অনেক আছে, ওই অ্যাপ্লিকেশন গুলোর ক্ষেত্রে কি সিআরও দরকার আমাদের। দেখবেন যে মাঝে মধ্যে তাদের ইন্টারফেস গুলো কি করে, চেঞ্জ করে নিয়ে আসে, ঠিক আছে। আপনি যদি ফেসবুকের কথায় দেখেন, ফেসবুকটাই দেখবেন যে 1 মাস পর পর দেখবেন যে তাদের আপডেট নিয়ে আসে, এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে। এই বিষয়গুলো কিন্তু তাদের কিন্তু সিআরও, অনেক সিআরও আছে, ঠিক আছে। তাহলে মোবাইলের যে অ্যাপ্লিকেশন গুলো আছে, মোবাইলের অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোডের সংখ্যা বৃদ্ধি করার জন্য কিন্তু সিআরও থাকে, বা সিআরও দরকার এই ওয়েবসাইট গুলোর জন্য। আর এছাড়াও কি আমাদের এই ওয়েবসাইট গুলোর ক্ষেত্রে যে অ্যাপ স্টোর গুলো আছে, বা তাদের যে ওয়েবসাইটের যে তাদের স্টোরটা আছে, বা তাদের যে ল্যান্ডিং পেজ গুলো আছে, সেগুলোকে কি আমাদের খুব সুন্দরভাবে ডিজাইন করতে হবে, যেন একজন ব্যবহারকারীর ক্ষেত্রে ডাউনলোড করা বা তাদের এই সবকিছু তথ্য যেন তারা খুব সুন্দরভাবে দেখতে পারে, এই বিষয়গুলো আমাদের কি করতে হবে, রাখা দরকার। তার জন্য আমাদের কিন্তু এই সব বিজনেসের ক্ষেত্রে আমাদের সিআরওটা দরকার। আচ্ছা, এরপরে আমাদের যদি জানি যে হোয়াট ইজ কেপিআইএস, কেপিআইএস টা কি, এটার ফুল মিনিং হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটরস, ঠিক আছে। কেপিআই হলো একটি পরিমাপ পদ্ধতি, যা কোনো প্রতিষ্ঠান ও ব্যবসার সাফল্য নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। কেপিআই নির্দিষ্ট করে দেয় যে কোন লক্ষ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠান কেমন পারফর্ম করছে। মানে কি, কেপিআইটা হচ্ছে কি যে একটা ইন্ডিকেটর, বা এটা পরিমাপের একটা পদ্ধতি বলতে পারেন, যে আমার কোনটা কিরকম পারফরমেন্স করতেছে সেটার যে পরিমাপ করে, সেটা আমাদের কে করে, কেপিআই করে। তাহলে কেপিআই নির্দিষ্ট করে দেয়, সে নির্দিষ্ট করে দিবে যে কোন কোন লক্ষ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানে কেমন পারফর্ম করছে। মানে আমরা যে টেস্টিং গুলো করব, ওখান থেকে আমার কোনটা কোন পারফর্ম করতেছে এটা কিভাবে পরিমাপ করে, এই কেপিআই এর মাধ্যমে পরিমাপ করে। এটি ব্যবসার বিভিন্ন দিক পরিমাপ করে, যেমন বিক্রয় মুনাফা বা গ্রাহকের সন্তুষ্টির দিকগুলো দেখে থাকে, ঠিক আছে। আচ্ছা, সেই জিনিসটা আবার আমরা এখানে আসলাম যে আন্ডারস্ট্যান্ডিং অফ ডিফারেন্ট গোলস অফ অ্যান্ড কেপিআইস, এগুলোর ক্ষেত্রে আমরা কেপিআইস এর কথাটা যদি দেখি, এবং আমাদের ডিফারেন্ট যে গোল গুলো আছে সেইগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা কিন্তু কিছু একটা জানতে পারবো। যেমন ই কমার্সের ক্ষেত্রে যদি বলি, যে আমি একটা স্লাইডে গেলাম, ই কমার্সের ক্ষেত্রে আমরা কি জানলাম, যে আমাদের এক্সাম্পল দিছিলাম আমাদের কি, এখানে আমাদের এক্সাম্পল দিছিলাম অ্যামাজন এবং আমাদের কি দারাস। তাহলে এদের মূল উদ্দেশ্য কি বা লক্ষ্য কি, ই কমার্সের ক্ষেত্রে মূল লক্ষ্য হচ্ছে পারচেজ, বা হচ্ছে কি বিক্রয় বৃদ্ধি করাটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে কনভার্সন রেটকে কি বলা হয়, রূপান্তর হার বলা হয়। যে কতজন ভিজিটর ক্রেতায় রূপান্তর হয়েছে, মানে আমাদের এখানে ওয়েবসাইটে তো অনেক ভিজিটর আসবে, তো সেই ভিজিটর গুলো কত পার্সেন্ট আমার ক্রেতায় পরিণত হয়েছে, সেটাকে আমাদের কনভার্সন রেট বলা হয়। এরপর কি অ্যাভারেজ অর্ডার ভ্যালু, এই অ্যাভারেজ অর্ডার ভ্যালুকে অনেক সময় এওভি বলা হয়। এওভি মানে অ্যাভারেজ অর্ডার ভ্যালু, এটা বাংলা হচ্ছে কি যে গড় অর্ডার মান। গড় অর্ডার মান মানে কি, এই যে অর্ডারের গড় একটা আর কি আমাদের এখানে চাইছে, যে ধরুন প্রতিটা অর্ডারে গ্রাহক কত টাকা ব্যয় করেছে। যদি আমাদের এখান থেকে একটা আমি অ্যামাউন্ট দিতে চাচ্ছি, যে ধরুন আমার একটা কাস্টমার প্রোডাক্ট কিনলো $200, ঠিক আছে, আরেকজন একটা পারচেস করলো $300, আরো একজন কিনলো $500, তাহলে টোটাল যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটার গড় কত, ওই গড় অর্ডার ভ্যালুটাই হচ্ছে আমাদের কি এখান থেকে এভারেজ অর্ডার ভ্যালু। এরপর কার্ট অ্যাবান্ডনমেন্ট রেট, ঠিক আছে। কার্ট অ্যাবান্ডনমেন্ট রেটটা কি, যে কতজন ভিজিটর পণ্য কার্টে রেখেছে, কার্টে রেখে সাইট ত্যাগ করেছে, সেই জিনিসটা আমাদের জানা দরকার। ধরুন আমরা কি করি, যে অনেক সময় একটা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে আমরা ভিউ কন্টেন্ট করি, প্রোডাক্টটা ভালো লাগলে অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্ট করার পর কি প্রোডাক্ট আর পারচেস করি না, ওই অ্যাড টু কার্টে রেখে দিই, রেখে দিয়ে মনে করেন যে আমি ওয়েবসাইট থেকে বের হয়ে গেলাম কোনো এক কারণে, বা ধরুন আমার নেট চলে গেল বা ওয়াইফাই চলে গেল, তাহলে ওইটাই বলছে এখানে যে কার্ট অ্যাবান্ডনমেন্ট রেটটা কি হচ্ছে, যে কতজন ভিজিটর পণ্যগুলো কার্টে রেখে সাইট ত্যাগ করেছে, মানে সাইট থেকে বের হয়ে গেছে, সেটা আমাদের কার্ট অ্যাবান্ডন রেট বলা হয়। এরপর আমাদের এখানে আরো কি কি, যেমন এখানে আমাদের যেমন রিপিট কাস্টমার রেটটা কি, যে আমাদের গ্রাহকের সন্তুষ্টির স্কোরটাকে বলা হয় কি, যে এটা তো বললাম না যে কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর। কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোরটা হলো কি, যে গ্রাহক সন্তুষ্টির যে স্কোরটা, সেটাকে বলা হয় কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর।
গ্রাহকের মতামত ও সন্তুষ্টির যে মাত্রাটা, যেমন আমার একটা প্রোডাক্টের এখানে আমি কিরকম রেটিং পাইলাম, যে 4.9 নাকি 4.8 নাকি 5 স্টার, তাহলে এই যে রেটিংটা পাই, তাহলে সেটা কি আমার কাস্টমার স্যাটিসফ্যাকশনের স্কোর। এরপর কি আমাদের রিপিট কাস্টমার রেট। এই রিপিট কাস্টমার রেটটা কি, যে রিটার্ন কাস্টমারের রেটটাকে বলা হয় রিপিট কাস্টমার রেট। যে ধরুন কতজন গ্রাহক পুনরায় ক্রয় করেছে, যে একটা আমার এখানে একজন মানুষ পারচেস করলো, তো এরকম কোনো কিছু আমার গ্রাহক আছে কিনা যারা আমার এখান থেকে কি করছে, যে মাল্টিপল আমার এখান থেকে প্রোডাক্ট পারচেস করছে, যে 2বার 3বার বা 4বার 5বার। যে ধরুন এমনও লোক আছে যে আমার ওয়েবসাইট থেকেই পারচেস করে, অন্য জায়গা থেকে করে না, তাহলে ওই যে রিপিট কাস্টমার যে রেটটা, সেটা আমরা এখান থেকে কি করতে পারবো, জানতে পারবো। এরপর কি রিটার্ন রেট। রিটার্ন রেটটা বলতে কি বোঝায়, যে হচ্ছে এটা একটা প্রত্যাবর্তন হার বলতে পারেন, যে কতজন গ্রাহক পণ্য ফেরত দিচ্ছে। যে আমি যে এখান থেকে প্রোডাক্টটা সেল করলাম, কতজন প্রোডাক্ট আমার সেল ব্যাক দিল, ঠিক আছে, কি কারণে ব্যাক দিল, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা দরকার। বা এগুলো আমরা বিস্তারিত পরবর্তীতে আলাপ আলোচনা করবো। আপাতত যতটুকুই দেখাচ্ছি ততটুকুই এখান থেকে আপনি কি করেন, জানার চেষ্টা করেন। আর অ্যাসাইনমেন্ট হিসেবে কিন্তু আপনার দিতে হবে যে কনভার্সন রেট কি, এভারেজ অর্ডার ভ্যালু কি, যেটা আমি এক্সাম্পল দিয়ে বললাম, সেই কথাগুলো এখান থেকে লিখে আপনি কিন্তু জমা দিবেন, ঠিক আছে। বা এইভাবে যেভাবে আছে এইভাবে লিখতে পারেন, এই পাশে শুধুমাত্র কথাগুলো অ্যাড করে দিবেন। আপনার ডক ফাইলে লিখতে পারেন, খাতা কলমে লিখতে পারেন, আর নোটপ্যাডে লিখতে পারেন, যে জায়গায় লিখেন না কেন লিখে স্ক্রিনশট নিবেন, নিয়ে জমা দিবেন। এরপর কি এখানে লেখা আছে কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর। এটা তো দেখলাম আমাদের রিপিট কাস্টমার রেটটা দেখছি। এরপর কি রিটার্ন রেটটাও আমরা দেখলাম, যে রিটার্ন রেটটা কি বলছে এখান থেকে, যে আমার প্রত্যাবর্তন ভ্যালু, মানে কতজন গ্রাহক পণ্য ফেরত দিছে। কাস্টমার লাইফ টাইম ভ্যালু। কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা কি, যে এটা হলো কি একজন গ্রাহক তার জীবদ্দশায় কত আয় করেছে, সেটাই আর কি এখানে কাস্টমার লাইফ টাইম ভ্যালুটা আর কি দেখায়, যে একজন গ্রাহক তার জীবদ্দশায় কত আয় করেছে সেটা এখানে বোঝানো যায়। সাইট ট্রাফিক। সাইট ট্রাফিক বলতে কি বোঝায়, যে সাইটে কতজন আমার ভিজিটর আসছে, আমার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর কতগুলো আসছে, সেই ভিজিটর গুলোকে সাইট ট্রাফিক হিসেবে বলা হয়ে থাকে। এরপরটাতে যদি যাই, আমি ফিনটেকের কথাই যদি বলি, ফিনটেকের আমাদের উদ্দেশ্য কি, উদাহরণ দিছিলাম আমি পেপাল এবং স্ট্র্যাপ দিয়ে। এটার লক্ষ্য হচ্ছে কি, যে নতুন ব্যবহারকারী অর্জন। যে আমি চাচ্ছি যে কি আমাদের এখান থেকে নতুন ব্যবহারকারী বেশি হোক এবং লেনদেনের হারটা আমার বেশি হোক। যেমন আপনি যদি পেওনারের কথাই যদি বলেন, পেওনারের কথাই তারা কি বলে, যে দেখবেন আপনি যদি কাউকে রেফার করেন সেক্ষেত্রে $25 পাবেন বা $100 পাবেন, এরকম যে তারা অফার গুলো দেয়, তাদের উদ্দেশ্যটা কি বোঝাচ্ছে, তাদের উদ্দেশ্য বোঝাচ্ছে যে তাদের জন্য নতুন গ্রাহক আরো বেশি হয়, লেনদেনের হারটা যেন আরো তো কি কি হয়, বেশি হয়। তাহলে এই বিষয়টা জাস্ট এখানে বোঝানো হয়েছে। এরপর কি নাম্বার অফ নিউ সাইন আপ, মানে কি এখানে আমার কতজন নতুন ব্যবহারকারী সাইন আপ করেছে সেটা বোঝানো হয়েছে। অ্যাক্টিভ ইউজার, ধরুন আমার এখান থেকে 5,000 সাইন আপ করেছে, বা 5,000 আমার মেম্বার আছে, তার মধ্যে অ্যাক্টিভ কতজন আছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো। অ্যাক্টিভ ইউজার মানে হচ্ছে কি সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা, কতজন ব্যবহারকারী নিয়মিতভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করে, সেটা আমরা জানতে পারবো। এরপর আমাদের কি ট্রানজেকশন ভলিউম। ট্রানজেকশন ভলিউম বলতে কি লেনদেনের পরিমাণটা বোঝানো হয়েছে, যে মোট লেনদেনের পরিমাণ, যে আমার এই ওয়েবসাইট থেকে সারাদিনে কিরকম লেনদেন হয়, সেই জিনিসটা এখান থেকে দেখানো হয়েছে। এরপর কি ট্রানজেকশন ফ্রিকোয়েন্সি, মানে কি লেনদেনের ফ্রিকোয়েন্সিটাকে বোঝানো হয়েছে, যে একজন ব্যবহারকারী কতবার লেনদেন করেছে। যে ট্রানজেকশন ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়, যে একজন ব্যবহারকারী কতবার ট্রানজেকশন আমাদের এখানে করেছে, সেই জিনিসটা বোঝানো যায়। কাস্টমার রিটেনশন রেট, যেটা আমি একটু আগে বললাম, যে আমার কাস্টমার গুলো এখানে যে আহ, আবার আসে, সেই বিষয়টাকে এখানে বলানো হয়েছে, যে কতজন ব্যবহারকারী নিয়মিত ফিরে আসতেছে, সেই বিষয়টা জানানো যায়। কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর কি, যে কাস্টমার যে রিভিউ গুলো দিয়ে থাকে সেটা আমাদের এখান থেকে কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর। এরপর কি নেট প্রোমোটার স্কোর, যেটাকে এনপিএস নামে আমাদের পরিচিত। নেট প্রোমোটার স্কোর এই জিনিসটা কি, যে গ্রাহকরা কোম্পানিকে অন্যদের কতটা রিফান্ড করেছে, মানে রিকমেন্ড করেছে, এটাকে রিফান্ড না, এটা হলো রিকমেন্ড, যে গ্রাহকরা কোম্পানিকে অন্যদের কতটা রিকমেন্ড করেছে। যে ধরুন আমি একটা ওয়েবসাইটের মধ্যে আছি, আমার এই ওয়েবসাইটটা, যে আমার কাস্টমার গুলো আছে, এরা কত পার্সেন্ট বা কতজনকে রিকমেন্ড করলো আমাদের ওয়েবসাইটের নাম, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আরেকটা হলো কি, যে ফ্রড রেট। ফ্রড রেটটা কি, যে কতজন ব্যবহারকারী প্রতারণার শিকার হচ্ছে, আমাদের ওয়েবসাইট থেকে কেউ শিকার হচ্ছে কিনা, প্রতারণার শিকার হচ্ছে কিনা, সেই বিষয়টা তারা কিন্তু এখান থেকে জানতে পারবে। যে ধরুন পেওনারের ক্ষেত্রে আমি একজনের কাছে ডলার সেন্ড করছি, সে আমাকে টাকা দেয় নাই, তাহলে আমি কি করলাম, পেওনারকে একটা অবজেকশন দিলাম, যে আমি এইভাবে এইভাবে ডলার সেন্ড করছি, আমার এখান থেকে টাকা সে দেয় নাই। তাহলে এই যে অবজেকশন গুলো যে তাদের কাছে যায়, তো সেটাই এখানে বলা হয়েছে, যে আমাদের এখান থেকে কতজন কি হয়, প্রতারণা হয়, সেই জিনিসটা এখান থেকে জানতে পারেন। এরপর যদি আমরা স্ট্রিম সার্ভিসের ক্ষেত্রে যাই, স্ট্রিমিং সার্ভিসের ক্ষেত্রে আমাদের উদাহরণ ছিল কি নেটফ্লিক্স এবং হুলু।
এটার ক্ষেত্রে আমার লক্ষ্যটা কি ছিল, যে সাবস্ক্রিপশন বৃদ্ধি, যে আমার এখান থেকে সাবস্ক্রিপশন যত বৃদ্ধি হবে মানুষজন কি করবে, আমার সিনেমা তত বেশি দেখবে, বা এখান থেকে আমার সিরিয়াল গুলো সব থেকে বেশি রাখবে। আরেকটা লক্ষ্য হলো কি, যে আমাদের ব্যবহারকারীগুলোকে ধরে রাখতে হবে। হতে পারে সেটা অনেক ধরনের অফার দিয়ে, বা তাদের হচ্ছে ফ্রি সাবস্ক্রিপশন দিয়েও কিন্তু এটা করা যায়। এর মধ্যে কি কি আছে আমাদের, যেমন হচ্ছে নাম্বার অফ নিউ সাবস্ক্রাইবার, মানে কি, যে হচ্ছে নতুন সাবস্ক্রাইবারের সংখ্যাকে বোঝানো হয়েছে, যে কতজন নতুন গ্রাহক সাবস্ক্রাইবার করেছে সেই জিনিসটা এখান থেকে জানা যায়। এরপর কি, যে চুন রেট, ঠিক আছে, চুন রেটটা বলতে কি বোঝায়, যে কতজন গ্রাহক সাবস্ক্রিপশন বাতিল করেছে, এটাকে চুন রেট হিসেবে বলা হয়। যে আমার এখান থেকে সাবস্ক্রিপশন করেছে, সাবস্ক্রিপশন করার পর কতজন বাতিল করলো, এটা আমি এখান থেকে জেনে অ্যানালাইসিস করতে পারবো। তারপর কি ওয়াচ টাইম, ওয়াচ টাইম কি, যে আমাদের দেখার সময়কালটা আর কি, যে আমাদের এখান থেকে ব্যবহারকারীরা কতক্ষণ কন্টেন্ট দেখেছে, সেটা ওয়াচ টাইম হিসেবে বলা হয়ে থাকে। যে আমার এখানে একটা মুভি আছে, এই মুভিটা কত টাইম ধরে দেখেছে সেটা আমি দেখতে পারবো। অ্যাক্টিভ ইউজার বলতে কি, যে আমার টোটাল মেম্বারের থেকে কতজন মেম্বার সক্রিয় আছে বা প্রতিনিয়ত আমার এই ওয়েবসাইটে তারা ব্যবহার করে, সেটা আমাদের অ্যাক্টিভ ইউজার হিসেবে জানি। কন্টেন্ট এঙ্গেজমেন্ট রেট, কন্টেন্ট এঙ্গেজমেন্ট রেট বলতে কি বোঝায়, যে ব্যবহারকারীরা কন্টেন্টের সাথে কতটা এঙ্গেজ হচ্ছে, সেটা এখানে আমাদের বোঝানো হয়েছে, যে কন্টেন্ট এঙ্গেজমেন্ট রেট। এরপর কি, যে মান্থলি রিকারিং রেভিনিউ, এটাকে এমআরআর বলা হয়, ঠিক আছে, যে মাসিক পুনরাবৃত্তি আয়। এটা যে প্রতি মাসে নিয়মিত আয়ের পরিমাণটাকে আমাদের এমআরআর বলা হয়, বা মান্থলি রিকারিং যে রেভিনিউ আছে সেটাকে বলা হয়। ফ্রি ট্রায়াল কনভার্সন রেট, এই ফ্রি ট্রায়াল কনভার্সন রেটটা কি, যে কতজন ফ্রি ট্রায়াল ব্যবহারকারী পেড সাবস্ক্রিপশনে কনভার্ট হয়েছে, ফ্রি থেকে পেডে কতজন কনভার্ট হয়েছে সেই বিষয়টা এখান থেকে জানা যায়। ইউজার রিটেনশন রেটটা কি, ইউজার রিটেনশন রেটটা হলো যে কতজন ব্যবহারকারী প্ল্যাটফর্মে ফিরে এসেছে, সেটা আমাদের এখান থেকে আমরা জানতে পারবো। এরপর যে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম গুলোর ক্ষেত্রে আমরা উদাহরণ দিছিলাম কি, যে কোর্সেরা দিছিলাম, আর একটা দিছিলাম কি আমাদের ইউডেমি। এদের মূল উদ্দেশ্য কি, যে শিক্ষার্থীদের এনরোলমেন্ট বৃদ্ধি করা এবং কোর্স সম্পূর্ণ করার হার বৃদ্ধি। আমার এখান থেকে এনরোল করলেই হবে না, আমার এখানে কোর্সটা কারা কারা কমপ্লিট করলো সেটার উপরই কিন্তু তাদের মূল লক্ষ্য থাকে। এরপর কি এখানে লেখা আছে নাম্বার অফ এনরোলমেন্টস, মানে কি এনরোলমেন্টের সংখ্যা, যে কতজন শিক্ষার্থী এনরোলমেন্ট করেছে সেটা। তারপরে দেওয়া আছে কোর্স কমপ্লিট রেট, মানে কতজন আমার শিক্ষার্থী কোর্স শেষ করেছে সেটা। কোর্স রেটিং, মানে শিক্ষার্থীরা কোর্স গুলোকে কিভাবে রেট করেছে, মানে 5 স্টার দিয়েছে নাকি 4 স্টার নাকি 5 স্টার সেটা। এঙ্গেজমেন্ট রেটটা বোঝায় কি, যে শিক্ষার্থীরা কোর্সের সাথে কতটা এঙ্গেজ আছে, ঠিক আছে, যে নিয়মিত দেখতেছে কিনা ভিডিও গুলো, নাকি কেউ একদিন পর একজন দেখে, কেউ 3 দিন পর একজন দেখে, বা অ্যাসাইনমেন্ট সাবমিট করে না, এই বিষয়গুলো কিন্তু আমাদের এঙ্গেজমেন্টের হিসেবে গণনা করা হয়। এরপর আছে কি অ্যাক্টিভ লার্নার, অ্যাক্টিভ লার্নার বলতে কি বোঝায়, যে কতজন শিক্ষার্থী নিয়মিত ভাবে প্ল্যাটফর্ম ব্যবহার করে। এরপরে আমাদের এখানে কি কোর্স ড্রপ ড্রপ আউট রেট, মানে কি কতজন শিক্ষার্থী কোর্স শেষ না করেই ছেড়ে দিয়েছে, কোর্স শুরু করতে আসছে, মনে করেন যে অর্ধেক কোর্স করে আবার চলে গেছে, ওই যে রেটটা সেটা এখান থেকে কোর্স ড্রপ আউট রেট হিসেবে গণনা করা হয়। গ্রাজুয়েট রেট, মানে কতজন শিক্ষার্থী কি হয়েছে, সফলভাবে উত্তীর্ণ হয়েছে, সেটা আমি এখান থেকে জানতে পারবো। এরপরে আমাদের কি সেলস কোম্পানিগুলো, যে সাস কোম্পানি আছে, এটার মধ্যে কি কি দিলাম, যে সেলস ফোর্স একটা দিলাম, একটা হাবস্পোর্ট। লক্ষ্য কি, যে ট্রায়াল থেকে পেড সাবস্ক্রিপশন রূপান্তর। আগে ট্রায়ালে ছিল, এটা থেকে তারা পেড সাবস্ক্রিপশনে রূপান্তর কতগুলো করেছে, বা সেটাই তাদের লক্ষ্য, এবং গ্রাহক ধরে রাখাটাও তাদের লক্ষ্য। তাহলে এখানে কি হতে পারে, নাম্বার অফ ফ্রি ট্রায়াল সাইন আপ, মানে ফ্রিতে কতজন আমার এখানে কি আছে, ফ্রিতে কতজন ফ্রি ট্রায়ালের জন্য সাইন আপ করেছে সেটা জানা যাবে। ট্রায়াল টু পেইড কনভার্সন রেট, মানে কি ট্রায়াল থেকে তারা পেইড কনভার্সনে কত পার্সেন্ট হয়েছে, বা কতজন হয়েছে, কতজন রূপান্তর হয়েছে, সেই জিনিসটা এখানে জানা যায়। মান্থলি রিকারিং রেভিনিউ বা এমআরআর, যেটা একটু আগে আমি বললাম, যে প্রতি মাসে নিয়মিত আয়ের পরিমাণটা, ঠিক আছে। এবার কাস্টমার লাইফ টাইম ভ্যালু, যেটাকে সিএলভি বলা হয়, এটা আমি বলছি যে এটা কি কি বলা হয়, সিএলভি বলা হয়। এটার কাজ কি, যে প্রতিটি গ্রাহকের থেকে পুরো সময়কালের যে আয়টা সেটাকে বলা হয় কাস্টমার লাইফ টাইম ভ্যালু, ঠিক আছে। আর চুন রেটটা বলতে কি, যে কতজন গ্রাহক সাবস্ক্রিপশন বাতিল করেছে। আর এটা কি নেট প্রমোটার স্কোর, যেটা এনপিএস নামে পরিচিত, সেটা কি, যে গ্রাহকরা কোম্পানিকে মানে অন্যদের কাছে রিকমেন্ড করেছে কতটা, সেটা জানা যায়। কাস্টমার একুইজিশন কস্ট, মানে সিএসি, এটাকে কি বলা হয়, যে সিএসসি, মানে কাস্টমার একুইজিশন কস্ট। এটার উদ্দেশ্য হচ্ছে কি, যে নতুন গ্রাহক অর্জনে কত খরচ হচ্ছে, আমরা যে একটা নতুন গ্রাহক নিয়ে আসতেছি, এই গ্রাহকটা আমার আনতে কত ডলার খরচ হচ্ছে, বা আমার এড কস্ট কত হচ্ছে একটা নতুন গ্রাহক আনতে, সেটা এখানে বোঝানো হয়েছে। অ্যাক্টিভ ইউজার বলতে কি, যে কতজন আমার এখান থেকে
টোটাল মেম্বার থেকে অ্যাক্টিভ আছে সেটা আমি জানতে পারবো। এরপর ট্রাভেল এন্ড ট্যুরিজমের ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা আমরা এক্সাম্পল দিছিলাম কি, যে বুকিং.com, এখানে আরো একটা আছে যে এক্সপিডিয়া আছে, এটা দিয়েও আমাদের কিন্তু এক্সাম্পল দিতে পারি। মূল উদ্দেশ্য কি তাদের, যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বুকিং সংখ্যা বৃদ্ধি করা এবং গ্রাহক ধরে রাখা। যেমন নাম্বার অফ বুকিং, যে আমার বুকিং সংখ্যা হচ্ছে কতজন বুকিং সংখ্যা করেছে, ঠিক আছে, টোটালটা আর কি। তারপর এখানে দেওয়া আছে যে বুকিং কনভার্সন রেট, সেটা হলো কি যে বুকিং রূপান্তর আর কি, যে কতজন ভিজিটর বুকিং করেছে সেই বিষয়টা। এরপরে এভারেজ বুকিং ভ্যালু, যে আমার এটা প্রতিটি বুকিং এ গড় কত টাকা ব্যয় হচ্ছে, ঠিক আছে। কাস্টমার রিটেনশন রেট, মানে কতজন গ্রাহক পুনরায় বুকিং করতেছে। তারপরে এখানে দেওয়া আছে নেট প্রমোটার স্কোর, যেটা একটু আগে বললাম যে গ্রাহকরা কোম্পানিকে কতটা রিকমেন্ড করতেছে। তারপর আমাদের ট্রাফিক সোর্স ব্রেকডাউন, এটাকে বলা হয় কি, যে ট্রাফিক সোর্স ব্রেকডাউন বলতে বোঝায় যে গ্রাহকরা কোন সোর্স থেকে আসতেছে, আমাদের এখানে যে আসে কোন সোর্স থেকে আসতেছে, ফেসবুক থেকে নাকি ইউটিউব থেকে নাকি সে গুগল থেকে আসতেছে, এই সোর্স গুলো কিন্তু অ্যানালাইসিস করা যায়। তারপর কি, যে কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর, এখানে আরো অনেকগুলো আছে, আমি জাস্ট মূল কয়েকটা আপনাদের বললাম, ঠিক আছে। এগুলো আমরা সিআরও দেখবে এই বিষয়গুলো। এরপর কি, যে কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর, যে গ্রাহকের সন্তুষ্টি সন্তুষ্টি স্কোরটা, যে তারা তাদের মতামত কি দিচ্ছে, যে তারা ভালো রিভিউ দিচ্ছে কিনা সেই বিষয়গুলো, ঠিক আছে। রিভিউ রেটিং বলতে তো বললামই, যে গ্রাহকদের অভিজ্ঞতা কিভাবে রেট করেছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানতে পারবো। এরপর আমরা যদি ফুড অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে যাই, ফুড অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে আমাদের কি ছিল, যে উবার থাকতে পারে, তারপর আমাদের এখান থেকে পাঠাও থাকতে পারে, ফুড পান্ডা থাকতে পারে, ঠিক আছে। আরো একটা উদাহরণ হচ্ছে ডোরডাশ দেওয়া আছে। লক্ষ্যটা কি তাদের, যে অর্ডার সংখ্যা বৃদ্ধি করা, যে তাদের জন্য বেশি বেশি কি হয়, অর্ডার হয় ফুড ডেলিভারির ক্ষেত্রে, এবং গ্রাহকরা পুনরায় অর্ডার করতে যেন উৎসাহী হয়, যেমন তাদের যে ইউজার গুলো আছে তারা যেন পুনরায় রেগুলার ভাবে যেন অর্ডার করে, সেটা তাদের লক্ষ্য। এবং এটার ক্ষেত্রে কি বোঝানো হয়েছে, যে নাম্বার অফ অর্ডার, মানে কি অর্ডারের সংখ্যা, কতজন গ্রাহক অর্ডার করেছে। রূপান্তর হার, যেটাকে আমরা কনভার্সন রেট হিসেবে বলি, যে কতজন ভিজিটর অর্ডার দিচ্ছে আমাদের এখানে। তারপর কি এভারেজ অর্ডার ভ্যালু, যেটাকে এ ও ভি বলা হয়, যে কি গড় অর্ডার মান, ঠিক আছে। এটা কি বলা হয়, প্রতিটি অর্ডারে গড়ে কত টাকা ব্যয় হচ্ছে, যে আমরা যে একটা অর্ডার করতেছি এটার কি গড়ে কত টাকা ব্যয় হচ্ছে সেই বিষয়টা জানা যায়। কাস্টমার রিটেনশন রেট, মানে কি কাস্টমার গুলো পুনরায় অর্ডার করতেছে কতগুলো কাস্টমার সেটা। ডেলিভারি টাইম, মানে কি, যে আমাদের অর্ডার সম্পূর্ণ করতে কত সময় লাগছে, যে একটা আমাদের যে প্রতিদিনই তো আমরা অর্ডার ডেলিভারি দিই, তো সেটা আমার কত দিনের মধ্যে বা কত ঘন্টার মধ্যে দেওয়া হয় সেটা এখান থেকে গণনা করা যায়। এরপর কি দেওয়া আছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন স্কোর, গ্রাহকের মতামত ও সন্তুষ্টির মাত্রা, যেটাকে আমি কমেন্ট বলতে পারেন বা হচ্ছে আপনি রিভিউ রেটিং বলতে পারেন। অর্ডার একুইজিশন রেট, অর্ডার একুইজিশন রেটটা কি, যে কতজন গ্রাহক আমাদের অর্ডার সঠিকভাবে পাচ্ছে, এই বিষয়টাকে অর্ডার একুরেসি, এটা একুরেসি হবে, একুইজিশন না। অর্ডার একুরেসি রেট মানে হচ্ছে যে কতজন গ্রাহক তাদের অর্ডার সঠিকভাবে পাচ্ছে, যে আমাদের এখানে অর্ডার করছে তারা ঠিকঠাক মতো টাইম টু টাইম পাচ্ছে কিনা সেটা এখানে বোঝানো হয়েছে। আর রিভিউ এন্ড রেটিং বলতে তো বুঝাইলাম যে 5 স্টার না 4 স্টার। এরপর ব্লগ কন্টেন্টের কথা যদি দেখি, ব্লগ কন্টেন্টটা কি, যে আমাদের এখানে উদাহরণ ছিল যে কি মিডিয়াম এবং বাজফিড দিয়ে দিছিলাম। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাঠকদের ধরে থাকা, মানে যারা পড়তেছে আমাদের ব্লগগুলো তারা যেন ধরে থাকতে পারি, এবং সাবস্ক্রাইব সংখ্যা যেন আমরা আরো বাড়াইতে পারি বা নতুন ইউজার জন্য বাড়াইতে পারি। তাহলে নাম্বার অফ ভিজিটর, মানে কি আমাদের ওয়েবসাইটের মধ্যে কতজন মানুষ ভিজিট করেছে সেটার আর কি টোটাল ভিজিটরটা এখানে জানা যায়। এরপর কি পেজ ভিউ, নাম্বার অফ পেজ ভিউ, যে আমার কতবার পেজ ভিউ হচ্ছে। এরপর কি সাবস্ক্রিপশন রেট, সাবস্ক্রিপশন রেটটা কি, যে কতজন পাঠক আমার এখানে সাবস্ক্রাইব করেছে সেটা আমি জানতে পারবো। বাউন্স রেটটা কি, যে কতজন ভিজিটর প্রথম পেজ দেখে সাইট ট্যাগ করেছে। বাউন্স রেট বলতে কি, যে ধরুন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে গেলাম, এক পেজ থেকে আরেক পেজে চলে গেলাম, আরেক পেজ থেকে আরেক পেজে চলে যাই, এই যে এক পেজ থেকে আরেক পেজে যাই সেটাকে বাউন্স রেট হিসেবে বলা হয়। যারা হচ্ছে আপনারা অ্যানালিটিক্স এর এক্সপার্ট তারা কিন্তু বাউন্স রেট হিসেবে জানেন। এরপর কি টাইম অন পেজ, টাইম অন পেজ বলতে কি বোঝায়, যে হচ্ছে ভিজিটররা কতক্ষণ পেজে অবস্থান করছে, আমার এই পেজের মধ্যে কতক্ষণ তারা স্টে করেছে সেটাকে আমাদের টাইম অন পেজ বলা হয়। এরপর কি অ্যাড ক্লিক থ্রু রেট, যেটাকে সিটিআর বলা হয়, যে কতজন ভিজিটর বিজ্ঞাপনে ক্লিক করেছে, আমরা যে বিজ্ঞাপনগুলো দিই ওই বিজ্ঞাপনগুলোতে কতজন মানুষ ক্লিক করেছে সেটা আমরা জানতে পারবো। আর কন্টেন্ট শেয়ার রেট বলতে কি বোঝায়, যে পাঠকরা কন্টেন্ট কতবার শেয়ার করেছে, আমাদের আমাদের যে ব্লগিং গুলো এগুলো কতগুলো শেয়ার করেছে সেটা জানা যায়। রিটার্ন ভিজিটর রেট যেটাকে বলা হয় সেটাকে কি, যে কতজন পাঠক পুনরায় সাইটে এসেছে সেটা এখান থেকে জানা যায়। এরপরে এখান থেকে আরো একটা জিনিস দেখেন, যে বিটুবির যে বিষয়টা, বিটুবিটা হচ্ছে কি বোঝায়, যে আচ্ছা বিটুবির ক্ষেত্রে কি বোঝালো, আমরা লিঙ্কডইন বা জুম দিছিলাম, এদের লিড জেনারেশন বা ক্লায়েন্ট রূপান্তরের বৃদ্ধিটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এটার ক্ষেত্রে নাম্বার অফ লিড, মানে হচ্ছে কি লিড সংখ্যা, কতজন লিড জেনারেট হচ্ছে। তারপর আমাদের লিড টু
কালেক্ট কনভার্সন রেট, মানে লিড থেকে ক্লায়েন্টে রূপান্তর হচ্ছে, রূপান্তরের যে হারটা সেটা আর কি, যে কতজন লিড ক্লায়েন্টে রূপান্তর হচ্ছে। যে সবাই তো লিড ফর্ম সাবমিট করতেছে, কিন্তু তারা আমার যে ক্লায়েন্টে কিভাবে পরিণত হচ্ছে, বা তাদেরকে আমি প্রোডাক্টটা তাদের কাছে সেল করতে পারতেছি কিনা, সেটা এখানে বলা হয়েছে। তবে মান্থলি রিকারিং রেভিনিউ মানে কি MRR, এটা যে বললাম যে প্রতি মাসে নিয়মিত আয়ের পরিমাণটা, ঠিক আছে। আর এখানে কাস্টমার লাইফ টাইম ভ্যালু যেটা, সেটাকে কি গ্রাহক জীবনকাল মান বলা হয়, যেটা হচ্ছে প্রতিটি গ্রাহকের থেকে পুরো সময়কালের আয়। একটা আমার এখান থেকে ধরুন কাস্টমার 3 মাস থেকে আছে, তার পুরো সময়কালটা তার কাছ থেকে কত আয় করা হয়েছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো। একটা চুন রেট, চুন রেটটা বলতে কি বোঝায়, যে কতজন গ্রাহক সাবস্ক্রিপশন বাতিল করেছে সেটাকে চুন রেট হিসেবে বলা হয়ে থাকে। আর কাস্টমার একুইজিশন কস্ট, যেটাকে CAC বলা হয়, সেটা কি কি, যে নতুন গ্রাহক অর্জনে কত খরচ হয়েছে আমার, সেটাকে এখানে জানতে পারবো। অ্যাক্টিভ ইউজার মানে কি, যে আমাদের এখান থেকে প্রতিনিয়ত কতজন মানুষ অ্যাক্টিভ থাকে সেটাই। আর নেট প্রমোটার স্কোর বলতে কি বোঝায়, যে গ্রাহকরা কোম্পানিকে অন্যদের কতটা কি করে রিকমেন্ড করেছে সেটা আমরা জানতে পারবো। এরপর আমাদের লাস্টের দিকে যদি দেখি মোবাইল অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আমাদের কি ছিল, যে স্পটিফাই ছিল এবং টিকটক। এদের মূল উদ্দেশ্য কি, যে অ্যাপ ডাউনলোড করা এবং তাদের কি সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি, মানে কি অ্যাক্টিভ ইউজারদের তাদের কি সংখ্যা বৃদ্ধি করা। এখানে হতে পারে আমাদের নাম্বার অফ অ্যাপ ডাউনলোড, মানে আমাদের যে অ্যাপটা ডাউনলোড করেছে টোটাল কতগুলো নাম্বার, মানে কতজন সংখ্যা ডাউনলোড করেছে সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাক্টিভ ইউজার, কতজন অ্যাক্টিভ আছে, এটা তো কয়েকবার বললাম আপনাদের। তারপর ইউজার রিটেনশন রেট, মানে কি কতজন ব্যবহারকারী অ্যাপ পুনরায় ব্যবহার করতেছে, যে আমার অ্যাপটা একবার আনইনস্টল করছে আবার নতুন করে ইনস্টল করছে, আনইনস্টল করতেছে আবার ইনস্টল করতেছে। তো এই যে পুনরায় এটা যে সে ইনস্টল করে ব্যবহার করতেছে, সেটাকেই তারা ইউজার রিটেনশন রেট হিসেবে বলা হয়েছে। তারপর নাম্বার অফ ইন অ্যাপ পারচেসেস, ঠিক আছে, যে কতজন ব্যবহারকারী ইন অ্যাপ ক্রয় করেছে, মানে কি আমাদের অ্যাপটা মানে ক্রয় করেছে কতজন, সেটা এখান থেকে আমাদের অ্যাপের তো কিছু কিছু ভার্সন থাকে, ফ্রি ভার্সন বা পেইড ভার্সন, যে কতজন ক্রয় করেছে সেই বিষয়টা জানা যায়। অ্যাপ রেটিং মানে কি ব্যবহারকারীরা অ্যাপকে কিভাবে রেট করেছে, ঠিক আছে, কিভাবে তারা এই অ্যাপটাকে দেখতেছে সেই বিষয়টা জানা যায়। এরপর কি মান্থলি অ্যাক্টিভ ইউজার, এটাকে MAU বলা হয়। আমি যদি নিচে নিচে যাই, এটা এই যে MAU মানে কি মান্থলি অ্যাক্টিভ ইউজার, মানে MAU মানে হচ্ছে মান্থলি অ্যাক্টিভ ইউজার, যে প্রতি মাসে অ্যাক্টিভ আর কি ব্যবহারকারীর আর কি সংখ্যাটা, সেটা কি বোঝানো হয়েছে, যে প্রতি মাসে আমাদের এখানে কতগুলো অ্যাক্টিভ থাকে। তো আপনাদের কাছ ক্লাস আজকে এই পর্যন্তই। যদি এখন কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। কি কি কোশ্চেন আছে বলেন, বা বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কিনা বলেন, যা কিছু বুঝাইলাম। কি কি কোম্পানির ক্ষেত্রে আমাদের বিজনেস CRO দরকার, কেন দরকার সেটাও এক্সাম্পল দিয়ে দিলাম, এবং ওদের উদ্দেশ্যগুলো কি কি সেটাও বললাম, বা তাদের ক্ষেত্রে আমাদের কি কি কাজ করা দরকার সেটাও আমি কিন্তু এখান থেকে বলে দিলাম, বা আমাদের ওই কাজগুলো CRO গুলো করে থাকে। তো ঠিক আছে তাহলে, আপাতত ক্লাস তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আর এই যে ডগ গুলো, এগুলো আমি পরে আপনাদের দিয়ে দিব, আপাতত দিলে সবাই কপি পেস্ট মাইরা মনে করেন যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন, ওইভাবে হবে না, আপনার নিজের মতো করে লিখে অ্যাসাইনমেন্ট জমা দিবেন, আশা করি ভালো কিছু একটা হবে। তো ঠিক আছে তাহলে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন।